হিউম্যান থাকলে পরবর্তীতে পড়তে তোমাদের একটু সুবিধা হবে। যখন when more than one fetus simultaneously develops in the uterus is called multiple pregnancy. Uncommonest multiple pregnancy is সবচেয়ে বেশি হয় টুইন, যেটা ইনসিডেন্স হচ্ছে টুইন যদি হয় তাহলে প্রতিটা 80টা প্রেগনেন্সির মধ্যে একজন হবে। ট্রিপলেট যদি হয় তাহলে প্রতিটা 80 স্কয়ার হিসেবে যাবে, কোয়াড্রিপলেট হিসেবে 80 কিউব হিসেবে যাবে। মানে আমরা যদি 160টার মধ্যে দেখি তো 3টা ট্রিপলেট, একটা ট্রিপলেট পাবো, যদি 80টার মধ্যে দেখি একটা টুইন পাবো। এভাবে করে ক্রমান্বয়ে করে বাড়তেছে। আর এই মাল্টিপল প্রেগনেন্সি টার্মটা হবে আসলে মাল্টিপল প্রেগনেন্সি। টুইনটা আমরা হচ্ছে অ্যাজ এ হোল আমরা আসলে মানে স্লিপ অফ টানের মতো করে বলে রাখি যে টুইন প্রেগনেন্সি। টুইন বলতে আসলে দুটো বোঝাচ্ছে, কিন্তু ট্রিপলেট বলতে মোর দ্যান যদি বেশি ট্রিপলেট কোয়াড্রিপলেট অনেক ধরনের জিনিস আছে। এখন কথা হচ্ছে কারণ এটি হচ্ছে সবার কেন হচ্ছে, মানে কারো কারো অনেক বেশি দেখা যাচ্ছে, কারো হচ্ছে না। সবচেয়ে বেশি দেখা গেছে যে যারা আফ্রিকান বা যারা মনে করে জৈন জাতি, নিগ্রো জাতি, ওদের মধ্যে সবচেয়ে বেশি স্টার্ট দেখা গেছে। কিন্তু সাউথ এশিয়ান হিসাবে আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমাদের মধ্যেও কিন্তু দেখা গেছে যে এই ধরনের মানে টুইন প্রেগনেন্সি কিন্তু অনেক বেশি। এখন ম্যাটারনাল সাইড থেকে যদি মা আমরা সাধারণত আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই যে আপনার মা তারপর বোনের বা এই ধরনের কোনো খালাদের মধ্যে কি দেখা যায় ইতিহাসে অনেকটা কিন্তু পজিটিভ আসে, যে হেরিডিটারি একটা বিশাল বড় একটা ভূমিকা আছে যে ট্রান্সমিটেড থ্রু ম্যাটারনাল সাইড। আর 3 নম্বর হচ্ছে যে অ্যাডভান্সের মায়ের যত বেশি বয়স হবে তত বেশি তার দেখা গেছে একসঙ্গে অনেকগুলো ফলিকল ডেভেলপ করা, অনেক সময় অপারেশন একসঙ্গে দুটো হতে পারে। এই ক্ষেত্রে সাধারণত দেখা গেছে তার মাল্টিপল প্রেগনেন্সি রেটটাও খুব বেশি। হাই প্যারিটি সাধারণত বলা হয় যে ফিফথ প্যারিটি অনওয়ার্ডস, মানে সাধারণত যাদের 3-4টা বাচ্চা আগে আসছে এদের ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে যখন তার বাচ্চা করে নিচ্ছে তখন সেগুলো সব মাল্টিপল প্রেগনেন্সি হচ্ছে। আর ইদানিং একটা ইনফার্টিলিটিতে আমরা সাধারণত ড্রাগ ইউজ করি। ড্রাগের কি সুবিধা অসুবিধা? আমরা যখন অভুলেশন ইন্ডাকশন ড্রাগ ইউজ করি তখন একটা অভাব ম্যাচুর না হয় অনেকগুলো অভাব কিন্তু তার সাইকেলের মধ্যে চলে আসে। মানে একটা অভাবকে আমরা সাধারণত যখন আমরা ড্রাগ দিয়ে কোনো অভুলেশনটাকে মানে ইন্ডাকশন দিই, নর্মাল ন্যাচারালি প্রত্যেকটা সাইকেলে একটা করে অভাব আসবে, একটা করে অভাব আসে, সেটা হচ্ছে তোমার মোটামুটি আসে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যখন আমরা কোনো ড্রাগস আর্টিফিশিয়ালি মাল্টিপল আপনি কোনোভাবে সাইটেড গোনাডোট্রপিন, ডিলিজিং হরমোন অনেক ধরনের ড্রাগ যখন আমরা ইউজ করি তখন একটা সাইকেলে অনেকগুলো কিন্তু ম্যাচুর হয়ে যাবে। তার কারণে দেখা গেছে কোনো রোগী যদি এসে বলে যে আমার এখন 2-3টা জমজ, তখন আমি জিজ্ঞেস করি আপনি কি কোনো বাচ্চা হোয়াটসঅ্যাপ করার জন্য ইনফার্টিল চিকিৎসার জন্য কোনো ড্রাগ খাইছেন কিনা। রোগী যদি বয়স বেশি হয় অথবা রোগী তার আগে 2-1টা বাচ্চা বেশি আছে অথবা তার ফ্যামিলি হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা টুইন প্রেগনেন্সি হতে পারে। এখন কথা হচ্ছে যে এই টুইন প্রেগনেন্সিটা সাধারণত কোনো ভ্যারাইটিস আছে কিনা। ভ্যারাইটিস মানে ডাইজাইগোটিক, মনোজাইগোটিক, অনেক নতুন নতুন টার্ম তোমরা অলরেডি পড়ে ফেলছো, ছবি আকারে দেখাতে পারলে বেশি ভালো হবে। ডাইজাইগোটিক টুইন, মনোজাইগোটিক টুইন, আবার ডাইঅ্যামনেটিক ডাইক্রোনিক, ডাইঅ্যামনেটিক মনোক্রোনিক, মনোঅ্যামনেটিক মনোক্রোনিক এবং এই জিনিসগুলো কি আমরা এখন একটু ডিটেলস এটা আলোচনার মধ্যে যাবো। ডাইজাইগোটিক মানে হচ্ছে সবচেয়ে বেশি কমনেস্ট, সবচেয়ে যদি আমরা 3টার মধ্যে দেখি তাহলে 2টাই দেখা যাবে ডাইজাইগোটিক টুইন। এটা কি হয়, দুটো অভাব ফার্টিলাইজেশন হবে একই সাইকেলে এবং এটাকে আমরা ডাইজাইগোটিক। এখন ডাইজাইগোটিক মানে হচ্ছে অভাব থাকবে 2টা, মাথার মধ্যে শুধু ঢুকাই দিতে হবে ডাই মানে 2টা। আর মনোজাইগোটিক মানে হচ্ছে একটা সাইকেলে একটাই অভাব, পরবর্তীতে সেটা ফার্টিলাইজেশন হবে এবং পরবর্তীতে ডিভাইডেশন হয়ে সেটা হয়ে যাবে মনোজাইগোটিক। এটা বলা হয় ইউনিওভুলার। আর মনোজাইগোটিক সাধারণত দেখা গেছে যে ডিফারেন্ট পিরিয়ডে এটা হতে পারে, কখন কখন হতে পারে সেই সময়টা আমরা একটু দেখবো। ডাইজাইগোটিক মানে হচ্ছে 2টা অভাব আসবে একটা সাইকেলে, আর মনোজাইগোটিক মানে একটা অভাবে পরবর্তীতে সেটা ডিভাইডেশন হয়ে সেটা মনোজাইগোটিক টুইন হবে। আচ্ছা, ডিভিশন যদি 72 ঘন্টার মধ্যে হয় মৌলার আগে, তাহলে দেখা যাবে যে এমব্রায়োতে 2টা সেপারেট প্লাসেন্টা থাকবে, সেপারেট কোরিয়ন, 2টা অ্যামনিয়ন থাকবে। এটাকে আমরা বলি ডাইঅ্যামনেটিক ডাইকোরিয়নিক অথবা বলি ডিডি আর কি। আর ডিভিশন যদি দেখা যায় যে 72 ঘন্টা পার হয়ে 4 ডে থেকে 8 ডের মধ্যে হয়, তারপরে সেল মাস when the chorion has already developed, এক্ষেত্রে দেখা যাবে যে কোরিয়নটা একটা থাকবে অ্যামনিয়টিক এর থাকবে 2টা, তার মানে ডাইঅ্যামনেটিক মনোক্রোনিক। এগুলো আমরা একদম সম্পূর্ণ হিস্টোপ্যাথোলজি আমরা যখন ল্যাংম্যান পড়তাম ফার্স্ট ইয়ারে ওই সময় এগুলো জিনিস আমরা পড়ছি। বেসিক্যালি সমস্যা কি, আমরা যখন কোনো থিওরি পড়ি তখন কিন্তু আমাদের প্যাশনগুলো দেখানো হয় না। আমরা যদি পড়ার সঙ্গে সঙ্গে যদি ক্লিনিক্যাল কোনো টাস্ক থাকতো তাহলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু কোরিলেট করতে খুব সুবিধা হয়। রিসেন্টলি ইন্ডিয়াতে ওরা পড়াশোনার এটা একটু চেঞ্জ করছে, তারা ফার্স্ট ইয়ারের সাথে তারা ক্লিনিক্যাল সাবজেক্টগুলো একটু ঢুকাই গেছে, মানে একটু নিজেকে যাচাই করার জন্য। কারণ তোমরা ফার্স্ট ইয়ারে এগুলো পড়ছো, কিন্তু এখন আমি 5th ইয়ারে যখন আমি তোমাদের ক্লিনিক্যাল সাইডগুলো পড়াচ্ছি অনেকে হয়তো অনেক কিছু ভুলে গেছো, এই জন্য এই জিনিসগুলোকে আমাকে ডিটেলস আমাকে আনতে হচ্ছে। প্রথমে আগে বেসিক জিনিসটা আমি আনবো, বেসিক মেকানিজমটা কি, তারপর আমরা ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন এগুলো শিখবো। তাহলে ডিভিশন যদি 72 ঘন্টার মধ্যে হয় তাহলে কি ঘটনা ঘটবে, ডিভিশন যদি 72 ঘন্টা পার হয়ে 4 থেকে 8 দিনের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের জিনিসটা ডেভেলপ করবে সেটা আমাকে জানতে হবে।
আচ্ছা, যদি ডিভিশন 8 দিন পার করে যায় তাহলে সেটা হয়ে যাবে মনোঅ্যামনেটিক মনোক্রনিক, তখন শুধু একটাই থাকবে। আর যখন সেটা 2 সপ্তাহ পার করে যাবে তখন আলটিমেটলি দেখা যাবে কনজয়েন্টিভ। আমরা অনেক সময় অনেক কিছু দেখছি, মানুষের মাথা লাগানো একসাথে, বুকের সাথে লাগানো, পেটের সাথে লাগানো, এগুলো আমরা টিভিতে অনেক দেখি যে ডিভিশন হচ্ছে, ডিভাইডেশন করা হয়, অপারেশনের সময় কেউ বেঁচে থেকে কেউ মারা যায়, মানে অনেক ধরনের কিন্তু আমরা কমপ্লিকেশন দেখছি। আর রিসেন্টলি বিভিন্ন ধরনের বিদেশেও আমরা এই ধরনের ঘটনা দেখে থাকি। কিন্তু এই ডিভিশনগুলো সাধারণত হয়েছে 14 দিনের পরে। কোনো কিছুই আসলে অস্বাভাবিক ভালো না। আল্লাহ তাআলা যেভাবে আমাদের সৃষ্টি করছে যে কখন কোন সময় কোনটা ডিভাইডেশন হবে, তখন সেটা মানে বিভিন্ন ফেজে যাবে। যদি একটু যদি নিয়মের গরমিল হয়, একটু যদি রাস্তা ব্রেকডাউন হয়ে যায়, তখন দেখা যাবে যে তার মানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করবে। আচ্ছা, কনজেন্টুইনটা কি ধরনের হতে পারে? থোরাকোপ্যাগাস, সবচেয়ে বেশি চেস্টের সঙ্গে লাগানো থাকে। মায়োপ্যাগাস, তার হচ্ছে বাটাকের সঙ্গে লাগানো থাকে। ক্রেনিওপ্যাগাস, মাথার সাথে। ইসিওপ্যাগাস, ইসিয়াল টিউবারসিটি, এই জাতীয় যেখানে যার সঙ্গে লাগানো থাকছে সেই অংশের নাম উপর ডিপেন্ড করে কনজেন্টুইনের বিভিন্ন রকম নাম আসছে। আচ্ছা, এখন যেটা হবে যে কনজেন্টুইন একটা ছবি মানে দেখাচ্ছি, দেখো এখানে এই জায়গাটাতে মনোজাইগোটিক টুইন। প্রথমে যে জিনিসটা আমি ছবিটা দেখাচ্ছি, দেখো এখানে জিনিসটা দেখানো যাচ্ছে যে এখানে মনোজাইগোটিক টুইন, এখানে মনো প্লাসেন্টা ডাইঅ্যামনিওটিক, এখানে দুইটা কিন্তু আলাদা আছে। মনো প্লাসেন্টা মনো অ্যামনিওটিক, এবং জিনিসটা কিন্তু খুব সুন্দর দেওয়া আছে। মনো অ্যামনিওটিক মানে হচ্ছে একটা অ্যামনিওটিক ইয়ের মধ্যে, মানে অ্যামনিওটিক ব্যাগের মধ্যে কিন্তু দুজনে আছে। আর ডাইঅ্যামনিওটিক মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা ব্যাগে আছে। দেখো মাস্টারটা সেপারেট, একটা ভাগ আছে, দুটো ঘর আলাদা। আর মনো অ্যামনিওটিক মানে হচ্ছে দুটা বাচ্চা একই সঙ্গে থাকবে। আর মনো প্লাসেন্টার মানে হচ্ছে এখানে প্লাসেন্টা একটাই, এখানেও কিন্তু মনো প্লাসেন্টা কিন্তু একটাই আছে। এটা হচ্ছে মনোজাইগোটিক টুইন। ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রে দেখো খুব সুন্দর, এখানে প্রত্যেকের প্লাসেন্টা আলাদা, প্রত্যেকের ঘর আলাদা। ডাই প্লাসেন্টা ডাইঅ্যামনিওটিক। আবার মনো প্লাসেন্টা ডাইঅ্যামনিওটিক মানে হচ্ছে দুটো আলাদা ঘরে আছে কিন্তু প্লাসেন্টার সাথে সেম। আর কনজেন্টুইনের মানে হচ্ছে এখানে থোরাকোপ্যাগাসটা দেখা যাচ্ছে, তার চেস্টের সাথে দুটো বাচ্চা মধ্যে লাগানো আছে। আমি একটু ছবি আকারে সামান্য, এগুলো সব বইয়ে আছে, তারপর একটা ছবি আকারে দেখাতে বলে তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। এখন কথা আছে কখন কখন ডিভিডেশন হবে। 30 আওয়ার্সের মধ্যে দুটো সেল থাকবে, তারপরে মডুলা থাকবে 72 আওয়ার্সে। 4th ডেতে এটা 16 থেকে 64 সেল হবে। তারপর 5th ডেতে এটা ব্লাস্টোসিস্ট ফর্মেশন হবে। ব্লাস্টোসিস্টের আবার দুটো লেয়ার, আউটার লেয়ারটা ব্লাস্টোসিস্ট যেটা সেটা প্লাসেন্টা তৈরি করবে, ইনার লেয়ার যেটা সেটা তৈরি হবে এমব্রয়। দেখো কেউ যদি বেসিক মেকানিজম যখন একটা সেল থেকে দুইটা থেকে এবার 4টা থেকে 8টা, তারপর যখন 64 হলো, তারপরে 50তে যায় সেটা ব্লাস্টোসিস্ট হবে। এই ব্লাস্টোসিস্টের দুটো ভাগ হয়ে যাবে, আউটারটাকে আমরা বলবো প্লাসেন্টা, ইনারটাকে হয়ে যাবে বাচ্চাটা ফর্মেশন হবে, সেটা হচ্ছে আমরা এমব্রয়। তার মানে আল্লাহ তাআলা মানুষকে আমাদেরকে কত সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে। এখানে দেখো যে বিভিন্ন রকম ডিভিডেশন আমি দেখাইছি, যেখানে দুইটা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, এভাবে আসতেছে। অথবা এভাবে করে একটা সিঙ্গেল থেকে দুটি সঙ্গে একটা মনোঅ্যামনিওটিক, এটা হচ্ছে মনোঅ্যামনিওটিক ডাইক্রনিক, এটা মনোঅ্যামনিওটিক মনোক্রনিক, এটা ডাইঅ্যামনিওটিক ডাইক্রনিক, এখানে হয়ে গেছে ডাইঅ্যামনিওটিক মনোক্রনিক। এটা বেসিক্যালি সেম। আবার এখানে দেখা হচ্ছে ডাইঅ্যামনিওটিক ডাইক্রনিক। বিভিন্ন রকম ভাবে কখনো সিঙ্গেল একটা সেল থেকে হতে পারে, কখনো আবার দুইটা থেকে আসতে পারে। সিঙ্গেল একটা থেকে আসলে কি ধরনের ঘটনা ঘটবে, দুটা থেকে দুইটা অভাব হলে সাধারণত এই জিনিসটা কমন, টি আর ইটা আমাদের দেশে সবচেয়ে বেশি কমন। উপরের করলে সাধারণত একটু রেয়ারলি হতে পারে। তার মানে এখানে প্রতিটা জিনিস কিন্তু কখন কোন সেলে মৌলের সাথে কোন সময় ডিভাইডেশন হচ্ছে, কোন সময় কিভাবে ফিউশন হচ্ছে, ছবি আকারে কিন্তু খুব সুন্দর আকারে দেওয়া আছে। এখন কথা জাইগোসিটি ডিপেন্ড করে। মনোজাইগোসিটি মানে হচ্ছে প্লাসেন্টা একটা থাকবে, তারপর কমিউনিটিং ভাসেল থাকবে, ইন্টারভেনিং মেমব্রেনটা টু অ্যামনান থাকবে, এবং সবসময় সেক্স সেম। বলি না দুটো ছেলে হয়েছে দুটো মেয়ে, তার মানে যখন আমরা বলি সেক্স দুটো সেম, তখন আমরা বলে দিই যে ও আচ্ছা তাহলে এটা মনোজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনের ডিএনএ ম্যাপিংটা সেম থাকবে, ব্লাড গ্রুপ সেম থাকবে, টিস্যু গ্রাফট সাধারণত দেখা যাবে। একটা বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয়, অন্য কোনো ছেলের কাছে যদি কোনো কিছু তার মানে কোনো গ্রাফট করতে হয়, কোনো কিছু তার অর্গান ট্রান্সপ্লান্ট করতে গেলে এখানে কিন্তু তার টিস্যু অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি ভালো হবে। ডাইজাইগোটিক ক্ষেত্রে প্লাসেন্টা দুটো থাকবে, কমিউনিটিং ভাসেলটা কিন্তু থাকবে না, মাঝখানে তো কমিউনিকেশন থাকবে না। ইন্টারভেনিং মেমব্রেন থাকবে 4টা, প্রথমে অ্যামনিয়ন, কোরিয়ন, অপোজিট পাশে আবার কোরিয়ন। সেক্সটা ডিফার করবে, আলাদা দুটো ছেলে তো দুটো মেয়ে, অথবা একটা ছেলে একটা মেয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ছেলে একটা মেয়ে হয় সাধারণত। ডিএনএ ম্যাপিংটা খুব ডিফার করবে। টিস্যু গ্রাফটটা সবসময় রিজেকশন, মানে এখানে দুটো আলাদা বাচ্চা, আলাদা শুধুমাত্র একই সাইকেলে দুটো অভাব আসছে, এখানে নরমাল প্রেগন্যান্সি হতে এটা হবে। এখন ডাইজাইগোটিক টুইনের সাধারণত ফার্টিলাইজেশন অফ 2 ওভা এবং সবচেয়ে বেশি কমনেস্ট। মনোজাইগোটিক সাধারণত সিঙ্গেল ওভা 1/3, এবং এটা হচ্ছে ওর থেকে একটু লেস কমন। আর ডিটারমিনেশন অফ জাইগোসিটি সাধারণত ডিপেন্ড করে কিভাবে, একটা আমি টেবিল আকারে একটা খুব সুন্দর আকারে আমি তোমাদের দেখাই দিচ্ছি, এখানে টেবিলটা একটু ফলো করো। এখানে দেখি মনোজাইগোটিক ডাইজাইগোটিক, মনোজাইগোটিক হোয়াইট কালার আমি ডাইজাইগোটিক করে দিচ্ছি। মনোজাইগোটিকে প্লাসেন্টা একটা থাকবে, ডাইজাইগোটিক প্লাসেন্টা দুটো থাকবে।
মনোজাইগোটিক কমিউনিটি সেল প্রেজেন্ট থাকবে, ডাইজাইগোটিক অ্যাবসেন্ট থাকবে। ইন্টারভেনিং নিম্ন দুইটা, এখানে থাকবে চারটা। সেক্স অলওয়েজ আনটিক্যাল, এখানে ডিফার করতে পারে। জেনেটিক ফিচার গুলো সাধারণত মানে ডিএনএ ম্যাপিংটা সেম, এখানে ডিফার করবে। স্কিন অ্যাকসেপ্ট বা গ্রাফট রিজেকশন অ্যাকসেপ্ট বা রিজেকশন হবে। ফলোআপটা সাধারণত আইডেন্টিক্যাল হয়, এখানে ওরা খুব একটা বেশি আইডেন্টিক্যাল হবে না। আমি একটু যেটা পড়াইছি সেটাই আমি এখানে ছক আকারে তোমাদেরকে দিতাম। হ্যাঁ, and superfecundation মানে টার্ম আছে, ডিফারেন্ট ওভার রিলিজড হবে ইন দ্য সেম সাইকেল। ঠিক আছে, তার মানে হচ্ছে যেটাতে আমরা মনোজাইগোটিক টুটা হয় ডিফারেন্ট ওভার রিলিজড ইন দ্য সেম সাইকেল। আর সুপারফিটেশন মানে হচ্ছে ফার্টিলাইজেশন টু ওভার ইন ডিফারেন্ট মিউচুয়াল সাইকেল। একটা অভাব ফার্টিলাইজেশন হওয়ার পরে পরের সাইকেলে যায়, সাধারণত হওয়ার কথা না, তারপর আরেকটা যদি অভাব ফার্টিলাইজ হয়ে যায় সেটাকে বলে সুপারফিটেশন। অ্যানফিটাস প্যাপারিশিয়াস কমপ্লেক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হবে, এটা আমি নিজেও অনেক পাইছি। যখন একটা বাচ্চা মারা যায়, যদি আর্লি মারা যায় যদি 12 সপ্তাহ 14 সপ্তাহের নিচে, এটা সাধারণত অ্যাবজর্পশন হয়ে যায়, এটাকে বলা হয় ভ্যানিশিং টুইন, মানে জাদু খেলার মতো। যদি 14 সপ্তাহের আগে বাচ্চা আমাদের একটা বাচ্চা মারা যায়, সেটা শরীরে অটোমেটিক্যালি এটা অটোলাইসিস হয়ে অ্যাবজর্পশন হয়ে যাবে, এটাকে বলা হয় ভ্যানিশিং টুইন। তুমি দেখা যায় ফলো করতে গেলে তুমি টুইনের কোনো অস্তিত্বই খুঁজে পাবা না। আর যদি 14 সপ্তাহ পরে যদি বাচ্চাটা মারা যায়, একটা বাচ্চা, তাহলে সেই বাচ্চাটা হজম হবে না, অ্যাবজর্পশন হবে না, তখন সেটা কি হয়ে যাবে, একটা ফিটাস প্যাপারিশিয়াস কমপ্লেক্স হয়ে একপাশে বসে থাকবে। তারপরে আমরা যখন ডেলিভারি করাই তখন সেটা কিন্তু সুন্দর করে বের হয়ে আসে। আমি সাধারণত একটা মোবাইলে ছবি আকারে আমি পরে ছবিটা পাঠিয়ে দেবো। রিসেন্টলি মুক্তাসারের একটা পেশেন্ট ছিল, তার এরকম টুইন প্রেগনেন্সি ছিল। যখন তার 28 সপ্তাহ 32 সপ্তাহ 30 সপ্তাহের দিকে আমার কাছে ভর্তি হলো, তখন দেখা গেলো যে একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা অ্যালাইভ। সেই বাচ্চাটা কমপ্লেক্স হয়ে ফিটাস প্যাপারিশিয়াস হিসেবে একপাশে বসে আছে, আর অন্য পাশে অ্যালাইভ বাচ্চাটা আছে। আমি এটা বের করলাম, আমার কাছে ছবি আছে, আমি তোমাদেরকে ছবি আকারে এটা দিতে পারবো, আমার মোবাইলে আছে, আমি দেখি যদি পারি তোমাদের হোয়াটসঅ্যাপে এই ছবিটা আমি পরে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, এরপর যেটা হলো ম্যাল পজিশন সবচেয়ে বেশি কমন, যে দুটো বাচ্চা কি মানুষের রুগীরা এসে বলে আমাকে দুটো বাচ্চা একই পজিশন আছে, একটু খারাপ পজিশন আছে, নর্মাল পজিশন, বিভিন্ন রকম কোশ্চেন আমাদের করে। বোধ ভার্টিয়াস মানে দুটাই কেফালিক, এটা 60%। তারপর 2 নম্বরে প্রথমটা কেফালিক, দ্বিতীয়টা হচ্ছে ব্রিজ 20%। প্রথমটা ব্রিজ 10%, সেকেন্ডটা হচ্ছে ভার্টিয়াস, সেকেন্ডটা কেফালিক। দুটাই ব্রিজ, দুটাই তার উল্টা পজিশনে আছে 10%। প্রথমটা ব্রিজ, দ্বিতীয়টা ট্রান্সফার্স, অথবা দুটাই ট্রান্সফার্স হতে পারে খুব রেয়ারলি, এটা অনেক সময় কনজেন্টুয়ালি সাধারণত হয়। এই 5 নম্বরটা কদিন আগে ডাক্তার ত্রিনা ও একটা ডেলিভারি করালো, ওই গত বুধবারে সকালবেলা একটা রুগী আসছে, প্রথম ডেলিভারিটা কেফালিক ছিল, বের হয়ে গেল, দ্বিতীয় বেবিটা ট্রান্সফার্স হয়, হাত বের হয়ে আসছিল। ওই সেকেন্ড বেবিটার জন্য তখন আমাদের উঠে সিজার সেকশন করে দিতে হলো। তার মানে হচ্ছে বিভিন্ন রকম ম্যালপ্রেজেন্টেশন, বিভিন্ন রকম পজিশনের উপর ডিপেন্ড করে কিন্তু ম্যানেজমেন্ট অনেক কিছু নির্ভর করে। এই জন্য আমাদের প্রথমে পজিশন আল্ট্রাসাউন্ড করে অথবা পিভি করে বলে নিতে হবে, পারভাইজাইজেশন করে যে দুটো বাচ্চা ঠিক কোন পজিশনে আছে, কোন রুটে গেলে আমি দুজনকে সমানভাবে ডেলিভারি করতে পারবো। আচ্ছা, কি চেঞ্জ আসবে একটা বাচ্চা যখন ডেলিভারি, দুটো বাচ্চা যখন যখন মায়ের পেটে থাকবে বা টিপটেড থাকতে কোয়াড্রিপ্লেট থাকতে পারে, তখন কি হবে, মায়ের ওয়েট গেইন হবে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, প্লাসেন্টা ভলিউমটা বাড়বে, কারণ অতিরিক্ত 500 ml তার অতিরিক্ত যোগ হচ্ছে তার অন্য প্লাজিয়া থেকে, প্লাসেন্টা থেকে, এন্ড পেশেন্ট খুব অ্যানিমিক হবে। প্রোটিন, তারপর টাইডাল ফলিউম, তারপর তার কিডনিতে গ্লুমার ফিল্ট্রেশন রেট সবকিছু সেটা বেড়ে যাবে। একটা বাচ্চা থাকলে যেটা হয়, দুটো বাচ্চা থাকলে সেটা ডাবল হয়ে যাবে। এখন ডায়াগনোসিস করবো কিভাবে, আমরা পেশেন্টটাকে আমরা কিভাবে জানবো যে পেশেন্টটার যে পপুলেশন ইন্ডেক্সে খেয়ে আসছে নাকি নন ন্যাচারাল প্রেগনেন্সি, প্রথমে একটা হিস্ট্রি নিতে হবে। যখন কোনো রুগী এসে বলে যে আমার এরকম জমাস বাচ্চা আছে, সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করে ফেলেছি আপনি কি কোনো ইনফারি ট্রিটমেন্ট জন্য কি কোনো অপারেশনটাকে ইন্ডাকশন দেওয়ার মতো কোনো ড্রাগ খাইছে, অথবা বিভিন্ন রকম ডাক্তার প্রেসক্রিপশন আমরা কিন্তু টাকায় দেখি যে প্রেসক্রিপশনের মধ্যে তার কোনো কিছু আছে কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে যে তার পরিবারের কোনো মা খালাদের মধ্যে এই ধরনের টুইনের প্রেগনেন্সি ইতিহাস আছে কিনা। সিমটম কি দেখবো, পেশেন্ট এসে বলবে আমার নরমালি কোনো অংশে ভমিটিং হয়, এখানে কিন্তু হাইপারটেনসিস গ্র্যাভিটাম হবে। তোমাদেরকে আমি যখন হাইপারটেনসিস গ্র্যাভিটাম পড়াই ফেলছি ঈদের আগে, তখন কিন্তু বলে ফেলছি কিছু কন্ডিশন আছে, মলার প্রেগনেন্সি, মাল্টিপল প্রেগনেন্সি, এগুলোতে কিন্তু নংশ ভমিটিং বেশি হবে। একটা প্রেগনেন্সিতে নংশ ভমিটিং হয়, দুটো প্রেগনেন্সিতে সেটা আরো বেড়ে যাবে। কার্ডিও রেসপিরেটরি আমরা পেশেন্ট সবসময় বলবে আমার রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট, অনেক সময় এটা কোভিডের সাথে কিন্তু মানে ডিফারেন্সিয়েট করা যায় না। অনেক সময় দেখা গেছে আমার পেশেন্ট হয়তো মাঠে আসছে, তার কুইন প্রেগনেন্সি বা রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, অনেক সময় এটাকে আমরা কিন্তু এই করোনা সিচুয়েশনে বা শীতকালে অনেক সময় শ্বাসকষ্ট হিসেবে ধরে নিই, কিন্তু আমাকে দেখতে হবে, এক্সক্লুড করতে হবে তার যমজ বাচ্চার জন্য তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। বোথ পাটা সুয়েলিং, যেহেতু মা একটা প্রেগনেন্ট মা, তার তো একটা অনেক ওয়েট গেইন করতেছে, তারপরে দেখা যাবে তার বোথ এটা ফিজিওলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, শুধু আমাকে দেখতে হবে প্রি এক্লাম্পশন আলাদা কিনা। তার মানে নংশ ভমিটিং বাড়লো, কার্ডিয়াক রেসপিরেটরি এমপ্রেসমেন্ট হচ্ছে, তার সুয়েলিং অফ দ্য লেগ,
অ্যাবডোমেনটা তার এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, তার মানে প্যাশেন্ট এসে আমাকে বলবে যে আমার মাংস কমিটি আগের প্রেগনেন্সি থেকে এবার খুব বাড়তেছে, পাস ফুলে গেছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আমার অ্যাবডোমেনটা নর্মালি যে সপ্তাহে থাকার তার থেকে একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, আমি জেনারেশনের মধ্যে কি দেখবো, যদি আমি পেশেন্ট জেনারেশন দেখি তবে অ্যানিমিয়া নর্মালি একটা সিঙ্গেল প্রেগনেন্সি যা থাকার কথা মাল্টি প্রেগনেন্সি সেটা আরো বেশি হবে। ওয়েট গেইনটা নর্মালি তার যেভাবে থাকার কথা উইকলি তার হচ্ছে, আমি তোমাদের শিখাইছিলাম যে মান্থলি কত থাকবে, উইকলি কত থাকবে। উইকলি হচ্ছে 0.5 কেজি থাকবে, সেটা যদি তার 2 কেজি 3 কেজি এক সপ্তাহের মধ্যে গেইন করে ফেলে তাহলে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে তার অতিরিক্ত ওয়েট গেইন হচ্ছে। সাথে তার যেহেতু ইডিমা থাকে তারপরে পেশেন্টের পরিবেশ ফিল্টারেশন রেট বেড়ে যায়, এই ক্ষেত্রে দেখা যায় তার প্রোটিনটা বের হবে কিডনি, যার ফলে তার প্রি-এক্লাম্পসিয়া 20% অ্যাসোসিয়েশন থাকতে পারে। আর পার অ্যাবডোমেন করে আমি দেখবো যে হাইট অফ দ্য ইউটারাসটা নরমাল যা তার থেকে একটু বেশি মনে হচ্ছে, কারণ সিঙ্গেল প্রেগনেন্সি যা থাকার কথা টুইন প্রেগনেন্সিতে হাইটটা একটু বেশি হবে। অ্যাবডোমেন গা যদি দেখি একটা লেভেল অফ আম্বিকাস এটা 100 সেন্টিমিটার থেকে বেশি, নরমালি হচ্ছে 100 সেন্টিমিটার, এটা তার থেকে বেশি হবে। মাল্টিপল ফিটাভার্স মনে হবে যে এতগুলো অনেকগুলো হাত পা, নরমালি একটা সিঙ্গেল প্রেগনেন্সিতে তার একটা লিম্বস গুলো একটা হিসাবের মধ্যে থাকবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাল্টিপল ফিটাল আমি পুরো পেট জুড়ে পাবো। তারপরে আমি কি দেখবো, যদি আমি অস্কালটেশন করি সেক্ষেত্রে দেখা যাবে অস্কালটেশন করতে হবে দুইজন ডাক্তার মিলে। কি করতে হবে, দুটো ডিফারেন্ট আমি ফিটাল হার্টসান পাবো এবং টু অবজারভার এখানে এক্সামিনেশন করবে এবং দুটো বাচ্চার মধ্যে হার্ট রেট অবশ্যই 10 বিটস অথবা তার থেকে বেশি হবে। সব দুজনে একই সঙ্গে হার্ট রেট একই সঙ্গে চলবে না, কারণ 80 থাকলে কারো 90 থাকবে এবং অবশ্যই 10 বা 10 এর বেশি তার একটা ডিফারেন্স থাকবে। এবং ফাইনালি আমি কনফার্মেশন করবো আল্ট্রাসোনোগ্রাম দিয়ে। তার মানে পেশেন্ট যখন আমার কাছে আসবে তাহলে আমি দেখবো পেশেন্টের হিস্ট্রি দিবে যে আমার খুব বেশি নংশে আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, অপারেশন ইন্টেন্সিভ ড্রাগ আমি খেয়ে আসছি, কার্ডিয়াক রেসপিরেটরি এমবারাসমেন্ট হচ্ছে, তার বোথ পালি সুয়েলিং হচ্ছে, পেটটা ফুলে গেছে, তার অ্যানিমিয়াটা বেড়ে গেছে সিঙ্গেল প্রেগনেন্সির তুলনায়, প্রি-এক্লাম্পসিয়া দেখতে পেলাম, হাইটটা বেশি পেলাম, গাট বেশি পেলাম, মাল্টিপল ফিটাল পার্টস পাবো এবং অস্কালটেশন যদি আমরা টু অবজারভার দিয়ে দুটো ফিটাল হার্টসান দুটো আলাদা জায়গায় পাবো এবং অবশ্যই তাদের মধ্যে ডিফারেন্স থাকবে 10 বিটস অথবা তার থেকে বেশি। ফাইনালি কনফার্মেশন করবো বাই আল্ট্রাসোনোগ্রাফি। এখন কি কমপ্লিকেশন হবে, আর রোগী তো খুব খুশি হয় আমার কাছে আসছে, জমজ বাচ্চা ম্যাডাম আমি অনেক ভালো, আমি একসাথে দুটো বাচ্চা মানে মানুষ করতে হবে, কিন্তু তার যে কমপ্লিকেশন হবে সেই কমপ্লিকেশন মাকে কিন্তু জানায় রাখতে হবে। ম্যাটারনাল কি কমপ্লিকেশন হবে, ডিউরিং প্রেগনেন্সিতে তার নংশ ভ্রূণটি বাড়বে, অ্যানিমিয়াটা বাড়বে, প্রি-এক্লাম্পসিয়া 20%, পলিহাইড্রামনাস দুটো অ্যামিউনিটি ফ্লুইডের মধ্যে মেমের পরিমাণটা বেড়ে যাবে, ব্যান্ড প্রেজেন্টেশন খুব কমন, 3 বছর রাপচার মেমব্রেন হবে, আর্লি লিভারে যাবে, ইরিটেশন হয় সবসময় প্রিটার্ম লিভারে হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, এই ধরনের ঘটনাগুলো তার ডিউরিং প্রেগনেন্সিতে হবে। যখন সে লিভারে যাবে মেমব্রেনটা আর্লি রাপচার হয়ে যাবে, অনেক সময় অপারেটিভ ইন্টারফারেন্স লাগে, ওই জন্য সিজারিয়ান সেকশনের মধ্যে যেতে হয়, ইন্টারপার্টাম পোস্টপার্টাম হিউমারাস বেশি হয়, যেহেতু বিগ ডবল প্লাসেন্টার ডবল, তার দেখা যায় ইউটারাসের সারফেসটা এরিয়া বেড়ে যাবে, তার এটা সহজে কন্ট্রাকশন করে না, যেন তার ইন্টারপার্টাম এবং পোস্টপার্টাম হিউমারাসটা কিন্তু অনেক বেশি পরিমাণে হবে দ্যান নরমাল প্রেগনেন্সি। প্রিপ্রেমে কি হবে, সহজে ইনফ্লেশন হবে না, যেহেতু ইউটারাসের হাইটটা অনেক বেশি থাকবে, সহজে ইনফ্লেশন হতে একটু সময় লাগে। পেশেন্ট এখানে বেশি হ্যান্ডেলিং পর্যায়ে ইনফেকশন হয়, আর পিপিএস হলে তার পেশেন্টের দেখা যায় তার হাইপোথাসপিটারি অ্যাক্সেসের মধ্যে গন্ডগোল হওয়ার জন্য প্রোল্যাকটিন হরমোনটা পরিমাণটা কমে যায়, যার ফলে দেখা যায় অনেক সময় ল্যাকটেশন ফেলের মধ্যে পেশেন্ট অনেক সময় নিয়ে আসতে পারে। আচ্ছা, কথা হচ্ছে মায়ের কমপ্লিকেশন শিখলাম, এখন ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে, অ্যাবর্শন হতে পারে, প্রিম্যাচুরিটি, তারপরে ডিসকারেন্ট বল, দেখা গেছে কোনো বাচ্চা হয়তো বেশি বড় হচ্ছে, কোনো বাচ্চা সেই তুলনায় একটু কম, দুজনে সমানভাবে নিউট্রিশন পাচ্ছে না, ইন্টারটেড ডেথ হতে পারে একটা যে কোনো একটা ফিটাস, অ্যানোমালি হতে পারে, অ্যাসপেক্সিয়া বা স্টিল বাথ। এটার কমপ্লিকেশনটা বেশি হয় সবচেয়ে বেশি মনোজাগরিক, কারণ এটা সিঙ্গেল কমিউনিটি ব্লাড ভেসেল থাকে, কেউ হয়তো সাপ্লাই বেশি পায়, কেউ কম পায়, যে বেশি পায় তার এক ধরনের কমপ্লিকেশন হয়, যে কম পায় তার যে বেশি পায় সে আবার মানে বেশি ফ্লুইড পাওয়ার জন্য বেশি পাওয়ার জন্য তার মানে তার হাইপার ইয়ের জন্য মানে পেশেন্টের এখানে বিগ বেবি হবে, অনেক সময় দেখা গেছে তার বেশি অ্যামাউন্ট ব্লাড আসার জন্য তার কিন্তু অনেক সময় হার্ট ফেলিয়ার হয়, আর জায়গায় দেখা যায় যে বাচ্চাটা সবচেয়ে কম সাপ্রেশন পাচ্ছে সে আবার আইজিআর হয়ে যায়, তার মানে বেশি সাপ্লাইটাও ভালো না, কম সাপ্লাইটাও কিন্তু ভালো না। আচ্ছা, ম্যানেজমেন্টের মধ্যে কি হবে, অ্যান্টিনাটাল কেয়ারের মধ্যে তার ডায়েটের সাপ্লিমেন্টটা বাড়াই দেবে, নর্মালি সে যা খায় তার থেকে বেশি খেতে হবে, প্রথম বুঝাইতে তুমি একটা বাচ্চার মা হচ্ছে না দুটো বাচ্চা, তার মানে তোমার ডায়েটের পরিমাণটা বাড়ে যাবে, সে কিন্তু অনেক বেশি রেস্ট নেবে, কারণ আমি যে কমপ্লিকেশন গুলো পড়াই ফেলছি যে এখানে বাচ্চাগুলো দেখা গেছে তার প্রিটার্ম লেবার, প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, এই ধরনের ঘটনাগুলো ঘটে, এই জন্য মাকে একটু রেস্ট নিতে হবে বেশি। আয়রন থেরাপিটা সাধারণত সিঙ্গেল আমরা আয়রন দিই, এটা নর্মাল প্রেগনেন্সি, এখানে আমরা আয়রন কিন্তু দুটো করে দিব। মোর ফ্রিকুয়েন্ট ভিজিট, নর্মালি তার যে ভিজিট সাধারণত উইকলি বা যেটা সাধারণত বলতে মাসে একবার বা 15 দিনে একবার, সে শুধু উইকলি ভিজিটটা করবে, তার কোনো বাচ্চা ভ্যানিশিং ক্লিন হচ্ছে কিনা, প্রি-এক্লাম্পসিয়া ডেভেলপ করতেছে কিনা, পলিহাইড্রামনাস হচ্ছে কিনা, তার প্রিটার্ম লেবার, প্রম এগুলো হচ্ছে, তার মানে এই কমপ্লিকেশন গুলো আমি জানতে হবে এবং 36 উইকসে তাকে আমরা হসপিটাল অ্যাডমিশন হতে বলবো, কারণ যেগুলো এই সময় তোমার যে কোনো ইন্টারভেনশন যাওয়া লাগতে পারে। আচ্ছা, ডিউরিং ডেলিভারি আমি কি করবো, অবশ্যই এটা নর্মাল যে ফার্স্ট বেবিটা যেভাবে নর্মাল ডেলিভারি আমরা করি সিঙ্গেল বেবি ক্ষেত্রে সেটা তাই করবো। এখন সেকেন্ড বেবি ক্ষেত্রে প্রিন্সিপালটা হবে
যে আমি একটু ওয়েট করবো ডেলিভারিটা নিজে থেকে হয় কিনা। তার আগে আমাকে দেখে নিতে হবে, শুধু ওয়েট করলে হবে না, তার পজিশন এন্ড সবকিছু ঠিক আছে কিনা। করতে হবে প্রথমে লো রাপচার অফ মেমব্রেন। যদি পেশেন্টের কেফালিক পজিশন হয় নিজের দিকে থাকে তাহলে আমি ফোর্সেপ করে দেবো। যদি হেডটা হাই আপ থাকে তাহলে আন্ডার অ্যানাস্থেসিয়া দিয়ে ইন্টারনাল পোর্টালি ভাষণ করে ডিস্ক এক্সট্রাকশন করবো। এই ক্ষেত্রে তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো যে প্রথমে হচ্ছে লো রাপচার অফ মেমব্রেনটা রাপচার করে দেবো। যদি ভার্টেক্স কেফালিক থাকে হেডটা নিচে দিকে তাহলে ফোর্স দেবে, হাই আপ হলে পা ধরে টেনে নিয়ে আসাটাকে বলা হয় ডিস্ক এক্সট্রাকশন। যদি ব্রিজ থাকে তাহলে সরাসরি ডিস্ক এক্সট্রাকশন করে নিয়ে বের করে নিয়ে আসবো। আর যদি দুটো বাচ্চা ট্রান্সভার্স লাইন থাকে, ট্রান্সভার্স লাইন মানে আড়াআড়ি শুয়ে আছে, সেক্ষেত্রে আমি এক্সটার্নাল কেফালিক বাহির থেকে পেটের উপর থেকে এটাকে ঘোরানোর চেষ্টা করবো। সাধারণত এটা খুব থিওরিটিক্যাল কথা বলতে সাধারণত করা হয় না, প্র্যাকটিক্যাল পারপাস সিজার সেকশন করা হয়। কিন্তু তোমার যেহেতু স্টুডেন্ট বইয়ের ভাষায় তোমাদেরকে আমাকে পড়াইতে হবে, এই জন্য এক্সটার্নাল কেফালিক ভাষণটা আমি নিজেও কখনো আমরা শুধু আমি জাস্ট মানে থিওরিটিক্যাল হিসেবে আমরা ডামির উপর করছি, কিন্তু কোনো অ্যালাইভ লিভিং প্রেগনেন্সি আমি আজ পর্যন্ত কাউকে করতে দেখি নাই এবং নিজেও করি নাই। তারপর যেহেতু পরীক্ষার ভাষায় তোমাদেরকে এটা বলতে হবে যে ম্যাডাম এক্সটার্নাল কেফালিক ভাষণটাকে আমি করবো, যদি ফেলিওর হয় তাহলে ইন্টারনাল ভাষণ করবো, তারপর ফলো দ্য ডিস্ক এক্সট্রাকশন। যদিও প্র্যাকটিক্যাল পারপাসে এখানে আমরা সিজার সেকশনটা অ্যালাউ করি। আর অবশ্যই যদি ম্যানেজমেন্ট থার্ড স্টেজ যদি হয়, ম্যানেজমেন্ট থার্ড স্টেজে আমাদেরকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট থার্ড স্টেজ অফ লেবারে 5টা ক্রাইটেরিয়া 6টা ক্রাইটেরিয়া আছে, এখানে আমাদের সেই 6টা ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করবো। এখন সিজার সেকশন কোন ক্ষেত্রে করব? নরমালি টুইন প্রেগন্যান্সি কিন্তু নট ইন্ডিকেশন ফর সিজার সেকশন, কিন্তু কোন কোন কন্ডিশনে যেখানে আমার সিজার সেকশন লাগতে পারে, তার মানে কি কি অবস্টেটিক্যাল ইন্ডিকেশন আছে। এক নম্বর হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, যদি আমার প্লাসেন্টা সামনে থাকে সেক্ষেত্রে আমি নরমাল ডেলিভারি করতে পারবো না। সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, সেখান থেকে তার এক্লাম্পসিয়া ডেভেলপ করেছে, আমি যদি একটা বাচ্চা ডেলিভারি করার দ্বিতীয় বাচ্চা ডেলিভারি করতে প্রচুর সময় লেগে যায়, এর মধ্যে রোগী খারাপ হয়ে যেতে, সেক্ষেত্রে আপনার সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়া যদি ডেভেলপ করে যায় সেক্ষেত্রে আমাকে করতে হবে। আগে বাচ্চাটা সিজার সেকশন হচ্ছে, সুতরাং এবার নরমাল ডেলিভারি করার কোনো স্কোপ নাই। তার প্লাসেন্টা সামনে প্লাসেন্টা আছে, সিভিয়ার থেকে এক্লাম্পসিয়া ডেভেলপ করছে, বাচ্চাটাতে সিজার সেকশন ডেলিভারি করার সুযোগ নাই। পাঁচ বাচ্চা কট প্লাস হয়ে যায়, কট প্লাস হয়ে গেলে বাচ্চা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ডেলিভারি করাতে হবে, সেক্ষেত্রে আমি নরমাল ওখানে পেটেই মারা যাবে। এটা হচ্ছে তার দেখা বলে কি কি অবস্টেটিক্যাল কন্ডিশন, যেখানে তোমার কন্ডিশন চিন্তা না করে তোমাকে সেকশনে যেতেই হবে। যদি কোনো কারণে ওই প্লাসেন্টা প্রিভিয়া নাই, প্রি-এক্লাম্পসিয়া নাই, প্রিভিয়াস সেকশন নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে একটা করতে হবে যে যদি টুইনের মধ্যে ফার্স্ট যদি নট ট্রান্সভার্স লাইন সেক্ষেত্রে, অথবা টুইনের সাথে কোনো কমপ্লিকেশন থাকে, আইওজিয়া বাচ্চাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কনজয়েন্ট টুইন, মনোমেট্রিক টুইন, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা চেষ্টা করবো যে বাচ্চাটাকে আমরা সেফলি তাকে ডেলিভারি করানোর জন্য। তারপরে বোথ টুইন যদি প্রথম বাচ্চাটা যদি কেফালিক না হয় ব্রিজ অথবা ট্রান্সভার্স না হয়, সেক্ষেত্রে একটু আগে তুমি বলতে পারো ম্যাডাম আপনি তো একটু আগে অনেক কথা বললেন যে প্রথম বাচ্চার ক্ষেত্রে সাধারণত আসলে প্রথম বাচ্চাদের ডিসিশন হয় যে নরমাল হবে সিজার সেকশন হবে। যদি প্রথম বাচ্চা দুটাই কেফালিক থাকাতে সেক্ষেত্রে আমরা কেফালিকটাকে অ্যালাউ করবো। যদি প্রথম বাচ্চা কেফালিক থাকে পয়েন্টটা ব্রিজ, তাহলে সেটা কেফালিক ডেলিভারি করে পয়েন্টটা আমরা ব্রিজ এক্সট্রাকশন করবো। কিন্তু যদি প্রথম বাচ্চার যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে ট্রান্সভার্স লাইন ব্রিজ, সেক্ষেত্রে আমাকে সাধারণত সিজার সেকশন যাওয়াটাই বেটার। আর যদি কনজয়েন্ট টুইন থাকে সেক্ষেত্রে আমাকে, যেহেতু এটা লাগানো আছে এত বড় জিনিস নরমাল ডেলিভারি করাটা পসিবল না, জরায় ফেটে যাবে, রাপচার হবে, সেক্ষেত্রে আমাকে সিজার সেকশন করে বের করে আনতে হবে। এখন কথা হচ্ছে ইন্ট্রাভার্টার ম্যানেজমেন্টের মধ্যে কি কি কাজ করতে হবে। প্রথমে আমাকে একটা অবশ্যই আইভি লাইন ওপেন করতে হবে, এখানে ব্লাড গ্রুপিং, পোস্ট ম্যাচিং, স্ক্রিনিং সব রেডি করে রাখতে হবে, কারণ টুইন প্রেগন্যান্সিতে আমরা জানি ইন্ট্রাভার্টার হিউমেরাস হয়, পোস্টপার্টাম হিউমেরাস হয়, সেক্ষেত্রে আমাকে আগে থেকে ব্লাড হাতে নিয়ে রাখতে হবে। একজন গুড প্যারেন্ট রাখতে হবে যে বাচ্চাটাকে সাধারণত আমরা শিখাইছি যে এগুলো প্রি ম্যাচুরিটি বেশি হয় বা বাচ্চার ওজন খুব কম হয়, সেক্ষেত্রে অথবা বার্থ এক্সপেক্টেশন হয়, এই ক্ষেত্রে দেখা যাবে যে পেডিয়াট্রিশিয়ান বা হেল্প আমাকে অবশ্যই লাগবে, কারণ যাতে করে দ্রুত বাচ্চাটাকে ম্যানেজ করতে পারে। একজন স্পেশালাইজড অবস্টেট্রিশিয়ান যিনি খুব দক্ষ স্কিল অবস্টেট্রিশিয়ান যিনি থাকবেন, এবং অবশ্যই একজন অ্যানেস্থেসিস্ট থাকতে হবে, কারণ যে কোনো সিজার ডিসিশন রাখতে তখন আমি রাতে বেলা অ্যানেস্থেসিস্ট কোথায় খুঁজে পাবো। তার মানে আমাকে আগে থেকে টুইন ডেলিভারি হতে গেলে একজন পেডিয়াট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান, অ্যাসোসিয়েটেড রেডি করে রাখতে হবে। লেবারদের কন্ট্যাক্ট করতে হবে সিজার সেকশন ইমার্জেন্সি যেখানে যে রুমটাতে যেখানে আমি ডেলিভারি যদি করতে না পারি সঙ্গে সঙ্গে সিজার সেকশন রুমে যেন কন্ট্যাক্ট করতে পারে। ঢাকা মেডিকেল একটা রুম আছে, ওখানে এক জায়গায় ডেলিভারি রুমের সঙ্গে কিন্তু সিজার সেকশন রুম কেন রাখা হয়েছে, কোনো কারণে যদি ডেলিভারিটা কন্ট্যাক্ট করতে কোনো সমস্যা হয় যাতে দ্রুত আমরা সিজার সেকশন করে ফেলতে পারি পাশের রুমে যাই, সো দ্যাট ইমার্জেন্সি ক্যান বি পারফর্ম ইফ রিকোয়ার্ড। 4 নম্বর রুটিন কার্ডিয়াক টোপোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি মাস্ট বি করতে হবে, যে বাচ্চার প্রেজেন্টেশন দেখার জন্য বাচ্চারা
হার্টবিট বা বাচ্চার ফিটাল ওয়েটটা দেখতে হবে যে ওয়েট যদি কম হয় সাধারণত 2.5 কেজি যদি কম হয় সাধারণত 2 কেজি কম সেক্ষেত্রে আমাকে অবশ্যই বাচ্চাকে একটা ভালো একটা যেখানে এনআইসি সাপোর্ট যেহেতু প্রি বছর বেবি এগুলো প্রিটার্ম বেবি বাচ্চাগুলো ওজন অনেক কম থাকে সেক্ষেত্রে আমাকে একটা এনআইসি সাপোর্ট এমন জায়গায় ডেলিভারি করার ব্যবস্থা করতে হবে যেখানে সিটিজি আছে কার্ডিয়াক টোপোগ্রাফি মেনটেন করতে হবে আল্ট্রাসাউন্ড করে দেখতে বাচ্চা হার্টবিট ঠিক আছে কিনা বাচ্চা ওয়েট ঠিক আছে কিনা এসব কিছু কিন্তু আমাকে একটা আইডিয়া নিতে হবে তারপর নর্মাল প্রেগন্যান্সিতে আমরা এই কাজগুলো করবো এই ক্ষেত্রে একটু বেশি কষা হবে যেখানে আমরা পেডিয়াট্রিশিয়ান অবস্টেট্রিশিয়ান ন্যাচুরাল টিম ওয়ার্ক রেডি করতে হবে অবশ্যই সেন্সেশন ইমাজিনেশন ফ্যাসিলিটিস থাকতে হবে যে জায়গায় ফ্যাসিলিটিস নাই তুমি এমন একটা জায়গায় ইন্ডাকশন দিচ্ছ যেখানে তার পেডিয়াট্রিশিয়ান নাই অ্যানাস্থেসিওলজিস্ট নাই তুমি যদি হুট করে যদি তোমার অ্যানাস্থেসিস লাগে যদি পেডিয়াট্রিশিয়ান জ্ঞান করে তখন তোমাকে কোথায় যাবে তখন রোগী লোকের সঙ্গে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এই জন্য তোমাকে জ্ঞান থাকতে হবে যে কোন জায়গায় এটাকে আমি ইন্ডাকশন দিব যেখানে আমার সব কিছু ফ্যাসিলিটিস আমার অ্যাভেলেবেল আছে এবং রোগী লোককে সেভাবেই কিন্তু আমাকে কাউন্সিলিং করতে হবে ম্যানেজমেন্ট হচ্ছে টুইন ফর ভ্যাজান ডেলিভারি সাধারণত দেখা গেছে যে ক্যাটাগরি 1 মানে বোথ ভার্টেক্স ক্যাটাগরি 2 মানে হচ্ছে প্রথমটা কেফালিক দ্বিতীয়টা হচ্ছে নন কেফালিক 3 নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে নন কেফালিক দ্বিতীয়টা হচ্ছে কেফালিক তার মানে ক্যাটাগরি 1 যদি হয় যে দুটাই কেফালিক প্রেজেন্টেশন আমরা এনভিটির জন্য অ্যালাউ করব কোনো অবস্ট্রাকল কমপ্লিকেশন আর সিজারেশন যদি না থাকে সেক্ষেত্রে আমরা এনভিটিটাই আমরা অ্যালাউ করব যদি ক্যাটাগরি 2 থাকে আফটার ভ্যাজান ডেলিভারি প্রথম বাচ্চাটা আমার ভার্টেক্সটা ডেলিভারি করাই দিব সেকেন্ড বেবিটা আমি ডিস এক্সট্রাকশন করব আর ক্যাটাগরি সি 1 আর 2টা আমরা করি আর ক্যাটাগরি সি যদি দেখি দুটো বাচ্চায় যদি আমার মনে হয় যে মানে নন ক্যাফালিক অথবা দেখা গেছে প্রথম বাচ্চাটা যদি আমার নন ক্যাফালিক হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই সিজারেশন চলে যেতে হবে প্রথম বাচ্চা যদি আমি ট্রায়াল যদি পিস এক্সট্রাকশন বা কোনো কিছু করতে যেতে সেখানে প্রথম বাচ্চাটাকে হারাতে হবে দ্বিতীয় বাচ্চাটাকে হারাইতে হবে সুতরাং আমার টার্গেট করতে হবে যে দুটাই কি কেফালিক প্রথমটা কি কেফালিক না দ্বিতীয়টা কেফালিক প্রথম দুটাই ক্যাফালিক হলে কোনো সমস্যা নেই প্রথমটা যদি ক্যাফালিক হয় তাহলে পরেরটাকে আমরা যেভাবে ম্যানেজ করতে পারবো কিন্তু যদি প্রথমটাই যদি আমার নন ক্যাফালিক নন ভার্টেক্স হয় তাহলে সেক্ষেত্রে ডিসিশন চেঞ্জ হয় তার মানে প্রথম বাচ্চার উপর ডিপেন্ড করে কিন্তু আমার নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশনের কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে আচ্ছা আমি একটা ম্যানেজমেন্ট অফ মাল্টি প্রেগন্যান্সি একটা আমি দেখাইছি যে পেশেন্টকে সাধারণত এখানে কেয়ার ফর ফিটাল মনিটরিং করতে হবে কার্ডিয়াক টোপোগ্রাফি একটা ইনফিউশন ড্রিপ আমি আগে থেকে আইপি চ্যানেল ওপেন করে রাখবো ব্লাড ট্রান্সফিউশন কসমেটিক স্ক্রিনের জন্য রেডি করে রাখবো একটা ফার্স্ট বেবিটা কন্ডাক্ট করবে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট বেবি ভ্যাজানালি হয়ে যাওয়ার পর পটটাকে আমি ক্লাম্প করবো এই ক্ষেত্রে কোনো আর্গুমেন্টিন দিব না আর্গুমেন্টিন দিলে অস্ত ওপেন হয়ে যাবে বেবি আটকে পড়ে যাবে ফিটাসের ভিতরে যদি এখন আমার দেখতে হবে যে আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি অথবা আমি পার অ্যাবডোমিনাল ইনফেকশন দেখতে পারি বা দ্বিতীয় বেবিটা কি পজিশনে আছে যদি দ্বিতীয় বেবিটা যদি লংজিটিউডাল লাইন নরমাল লাইন থাকে তাহলে সেখানে আমি ইয়ারে মানে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন রাপচার করে দিব অক্সিডেশন ড্রিপ দিব যদি আমার ডিলে হয় সেক্ষেত্রে আমার ভার্টেক্স হলে নিচে থাকলে ফোর্সেপ হাই আপ হলে আমরা ইন্টারনাল ভার্সন করব অথবা ভেন্টাস করতে পারি আর যদি ব্রিজ হয় তাহলে ব্রিজ এক্সট্রাকশন করব এটা লংজিটিউডাল লাইন মানে তার বাচ্চাটা আর লম্বা ভাবে আসছে যদি এটা ট্রান্সভার্স লাইন থাকে প্রথমে আমি দেখতে হবে এক্সটার্নাল ভার্সন আমি করতে পারবো কিনা যদি করতে পারি খুব ভালো না পারলে ফেল করলে ইন্টারনিপোটালিক ভার্সন করবো আন্ডার অ্যানেস্থেসিয়া এরপর যদি না হয় তাহলে ট্রান্সলেশনে চলে যাবো তার মানে একটু আগে আমি মানে মুখে বললাম এখন আমি গ্রাফ আকারে তোমাদেরকে দেখাই ফেললাম হ্যাঁ মানে মোট কথা আজকে আমরা টুইন প্রেগন্যান্সি থেকে আমরা কি কি শিখলাম টুইন প্রেগন্যান্সি থেকে আমরা শিখলাম ডেফিনিশন কি টাইপস কি কেন টুইন প্রেগন্যান্সি হচ্ছে কারণটা কি তারপরে আমরা শিখলাম এখানকার যে কি কমপ্লিকেশন হতে পারে ম্যাটারনাল এবং ফিটাল ফাইনালি আমি ডায়াগনোসিস করব কিভাবে তারপরে কি ইনভেস্টিগেশন করব ডিউরিং প্রেগন্যান্সিতে তাকে কিভাবে ম্যানেজ করব তার খাদ্য তার পুষ্টি নিউট্রিশন তার রেস্টের ব্যবস্থা কি হবে ডেলিভারিটা কোথায় করব এবং ডেলিভারি করতে গেলে তার কি কি রকম ঝামেলা হতে পারে সেই অনুযায়ী ম্যানেজ করব এখন আমি যদি একটা আবার রিভাইজ চলে যাই অনেক হয়তো দেরিতে জয়েন করছো আমি একটু আরেকবার রিভাইজ করে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি তার মানে টুইন প্রেগন্যান্সি ডেফিনিশন তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় ইউটিউব বলে দিলাম একটা তোমাদের রিকল একটা বক্স আছে যেখানে শুধু তোমাদের ডেফিনিশন জিজ্ঞেস করা তাহলে আস্তে চট করে এটা খাতা বানাতে বলছি যে প্রতিদিন যে টপিক করা হবে সঙ্গে সঙ্গে ডেফিনিশনটা চট করে খাতা থেকে লিখে ফেলো তাহলে যেটা সুবিধা হবে যখন তুমি শুধু ডেফিনিশন করতে যাবে তখন খাতাটা তুমি হাতে নিয়ে বা মোবাইলে সেভ করে রাখলে তুমি যখন তুমি ফ্রি টাইমে এগুলো তুমি রিক্যাপচুলেট করতে পারবা কমন স্টুডেন্টটা কখন হবে কাদের বেশি হবে ফ্যামিলি হিস্ট্রি মায়ের বয়স বেশি মায়ের যদি ফ্যাক্টরি বেশি হয় মা যদি কোনো ইনফার্টির জন্য অপারেশন ড্রাগ খান তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তারপরে যেটা করতে হবে কি কি ধরনের ভ্যারাইটিস হতে পারে জিনিসগুলো আমরা শিখবো এই ভ্যারাইটিসের মধ্যে ডাইজাগেটিভ মানে হচ্ছে দুটো অভাব মনোজাগেটিভ মানে সিঙ্গেল অভাব তারপরে 72 ঘন্টার মধ্যে ডিভিশন হলে কি হবে 4 থেকে 8 দিনের মধ্যে হলে কি হবে 8 দিন পরে হলে কি হবে 2 সপ্তাহ পরে হলে কি হবে এটা আমরা সব শিখে আসছি তারপরে কনজয়েন্ট টুইন ডিফারেন্ট টাইপস হয় সেই টাইপসটা আমরা শিখলাম তারপর আমি ছবি আকারে দেখালাম মনোজাগেটিভ টুইন দেখতে কেমন হয় ডাইজাগেটিভ টুইন দেখতে কেমন হবে তারপর তার কনজয়েন্ট টুইন দেখতে কেমন হবে ফাইনালি আমি বিভিন্ন রকম কোন সময়ের মধ্যে এটা ডিভিশন মোটিভেশন ইনারেল মাস কনভার্ট হবে সেটা আমি দেখাই ফেললাম তারপর আমি ছবি আকারে দেখাই নিচ্ছি যে একটা যদি থাকে সেখানে কি হতে পারে আবার ডাবল থেকে কিভাবে হতে পারে
প্রতিটা জিনিসে কার কয়টা প্লাসেন্টা কার কয়টা আমরা ক্যাভিটির মধ্যে থাকবে সেই জিনিসটার মধ্যে আমি দেখাই ফেলছি। তারপরে মনোজাগরের টুইনটা কি হবে সেটাও আমি বললাম, ডায়াজাগরের টুইনের ক্ষেত্রে কি হবে। ফাইনালি আমি একটা ছক আকারে দেখা দিচ্ছি। এটা যদি ছকটা মাথায় রাখো তাহলে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মনোজাগরেটিক এন্ড ডায়াজাগরেটিক টুইন, তখন তোমাকে প্লাসেন্টা, ভ্যাসেল, মেমব্রেন, সেক্স, তারপরে স্কিন গ্রাফটিং, ফলো আপ, দ্য জেনেটিক ফিচার কি হবে, এভাবে তোমাকে কিন্তু হেডলাইনটা বলে বলে পার্থক্য করে যেতে হবে। তারপর সুপার ফিকেন্ডেশন, সুপার ফিটেশন, আর যদি বাচ্চাটা যদি মারা যায় তাহলে সেই বাচ্চাটা কোথায়, আমরা কিন্তু ডেলিভেশন খুঁজে পাবো না, কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টার আর 14 উইকসের পরে যদি বাচ্চাটা মারা যায় সেটা কিন্তু আমরা কম্প্রেসড ফিটাস হিসেবে কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এরপরে যেটা হবে ম্যাল প্রেজেন্টেশন। ম্যাল প্রেজেন্টেশন সবচেয়ে বেশি কমন, বোথ ভার্টেক্স হতে পারে, মানে বিভিন্ন রকম পজিশনের উপর ডিপেন্ড করে কে কোনটা ক্ষেত্রে বেশি কমন সেটা আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি। তারপরে আমি এখানে লিখে দিচ্ছি যে কি কি জিনিস বাড়বে মায়ের শরীরের মধ্যে ডিউ টু টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সি। তারপর ডায়াগনোস আমি হিস্ট্রি নিব, পেশেন্ট আমাকে এসে কি বলবে, নওশা ভমিটিং বেশি, সুয়েলিং হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, অ্যাবডোমেনটা বেড়ে যাচ্ছে, আমি কি দেখবো অ্যানিমিয়াটা বেশি, প্রেশারটা বেশি, আর একজনের হাইটটা বেশি, গার্ড বেশি, মাল্টিপল ফেটাল পার্টস, দুজন অবজারভার যেটা আলাদা জায়গায় একটা হার্টসান পাবো এবং সেটা হার্টের অবশ্যই 10% বেশি হবে। এবং এসব সন্দেহ করে যখন আমি আল্ট্রাসাউন্ড করবো তখন আমি আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে পাইলে আমি আরো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো। কমপ্লিকেশন হতে পারে কি ডিউরিং প্রেগন্যান্সি, সেটা শিখছি, ডিউরিং লেবার, ডিউরিং পিরিয়ড, আর ফিটাল কমপ্লিকেশনের মধ্যে আলাদা করে আমরা সুন্দর করে শিখে আসলাম। ফাইনালি ম্যানেজমেন্ট কি, তারপরে খাওয়া দাওয়া, আয়রন থেরাপি, ক্যালসিয়াম, ফ্রিকোয়েন্ট ভিজিট, তারপরে কবে সে হাসপাতালে এসে ভর্তি হবে সেটা থেকে আমি অ্যাডভাইস দিয়ে ফেললাম। ফার্স্ট বেবি ডেলি করবো, সেকেন্ড বেবির ক্ষেত্রে কিভাবে করবো, যদি লংজিটার্ন হয় কি করবো, যদি ফ্রি সাইজ কি করবো, যদি ট্রান্সভার্স লাইন কি করবো, আর অ্যাজিটাল থার্ড স্টেজে যাই অ্যাক্টিভ মাইনাস থার্ড স্টেজ অফ লেবার সেটা আমি অবশ্যই মেনটেন করবো। আর সিজার সেকশন কোন ক্ষেত্রে করবো, কিছু অবস্টেট্রিক্যাল ইন্ডিকেশনের জন্য, কিছু তার টুইনের জন্য, দুটার ক্ষেত্রে আমাকে করা লাগতে পারে। আর ইন্টারবাটার ম্যানেজমেন্টে ফ্লুইড লাগাতে হবে, পেডিট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টিম ওয়ার্ক তৈরি করবো। লেবার রুমের পাশে সিজার সেকশন ইমার্জেন্সি রুম যেন থাকে, ওখানে সিটিজি, আল্ট্রাসাউন্ড ফ্যাসিলিটিস থাকে। তাহলে তিনটা গ্রুপ ভাগ করবো 1 2 3, এবং কোনটা কিভাবে ডেলিভারি করবো সেটা কিন্তু আমি বলে ফেললাম। ফাইনালি এটা ছক আকারে আমি দিয়ে রাখছি যে প্রথম বাচ্চার ডেলিভারির সময় আমি অবশ্যই মেথার্জেন ইউজ করবো না, যদি ট্রান্সভার্স লাইন থেকে তার এক্সটার্নাল, ফেলিয়ার হলে ইন্টারনাল, ফাইনালি সিজার সেকশন। লংজিটার্নাল হলে ইয়ারএম করে অক্সিজেন টিপ দিয়ে ভার্টেক্স হলে নিচের বাচ্চাটা নিজের মুখের কাছে চলে আসলে ফোর্সেপ, উপরে থাকলে হেন্ডস অথবা ইন্টারনিক ভার্সন। আর যদি ব্রিজ থাকে ব্রিজ এক্সট্রাকশন করবো। জাস্ট এটা থিয়েটারের কথা হচ্ছে, তোমাদের হয়তো স্বপ্নের জগতের মতো মনে হচ্ছে যে কি হচ্ছে ভিতরে, আমরা তো কিছু দেখিনি বাচ্চাগুলোকে ডেলিভারি করা। যখন ওয়ার্ডে আসবা প্রচুর পাবা ইন্টারনেটে, তখন মজা করে বলেছে ম্যাডাম আসলে যদি ইন্টারনি করার পর যদি 5th ইয়ার পড়ানো যেত, মানে পরীক্ষা দেওয়া যেত, তাহলে মনে হয় আমরা 100 পাইতাম। আমাদের জিনিসটা সব আমরা রিভার্স হতে যাই, আমরা থিওরি হিসেবে মুখস্থ করে আসি, তারপর প্র্যাকটিক্যালি কাজ করি, যার কারণে আমরা দুটোর মধ্যে কোরিলেশন করার সুবিধা নেই। আর আমাদের পড়ার চাপ বেশি, অনেক আন্তঃপাদ্য চ্যাপ্টার আছে যেটা বইয়ের হয়তো অত বেশি কাজে লাগে, যেটা আমার ক্লিনিক্যাল পারপাসে নাই, অথচ সেই জিনিসটা কিন্তু আমাদেরকে পাস করার জন্য অনেক কিছু পড়তে হয়। বেসিক্যালি আমাদের ঠিক কতটুকু লাগে ওইটুকু যদি আমরা পড়াই, পাস করাই, যদি আমরা কবিতাতে যদি একটা আলাদা করে পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, তাহলে দেখতে যে তোমার যেটা তার জানতেই হবে, না জানলে সে পাস করতে পারবে না বা ডাক্তারি করতে পারবে না, ওইটুকু সে শিখলো। এরপরে কেউ যদি অতিরিক্ত বাড়তি শিখতে চায় সে শিখতে পারে। কিন্তু আজকে আমি যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো সব পরীক্ষা রিলেটেড, এগুলো সম্পূর্ণ পরীক্ষা রিলেটেড, এই জন্য আমি এই টপিকগুলো শেষ করে তারপরে বেসিক জিনিসের মধ্যে আমি ঢুকে যাবো। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে সবাই কোশ্চেন করতে পারো। শুনতে পাচ্ছি না ম্যাম। তারপর কি ছবি দেখবা? তার ছবি দেখো, মোবাইলের মধ্যে আমার ছবিটা আসছে, আমি একটু দেখে নিতে পারো। আমার এখানে ছবিটা আসছে, আমি তোমাদের দেখাই। ওটা মুক্ত স্যারের একটা প্যাশন ছিল, উনি আমাকে একটু রিকোয়েস্ট করছিল ডেলিভারিটা করাই দিতে। ছবি দেখতে পাবো, আমার মোবাইলে আছে। ছবি কি দেখা যাবে বলো তো এইভাবে? আছে, দাঁড়া আমি একটু কাছে নিয়ে যাই, এটা আমার মোবাইলে আছে। এটা হচ্ছে ফিটাস প্যাপারেশিয়াস। ক্যামেরার সামনে এখানে ধরবো, দেখো তো দেখতে পাচ্ছ কি সবাই? দূরে নিয়ে যাবো না কাছে নিয়ে যাবো বলো তো? দেখা যাচ্ছে একটা বাচ্চা, একটা মানে পুরো একটা প্লাসেন্টার মোমের পাশে একটা বাচ্চা হয়ে আসছে, মানে এটা ফিটাস প্যাপারেশিয়াস, যে বাচ্চাটা মারা গেছে আফটার, সরি, মানে এটা হচ্ছে আমি যখন বাচ্চাটা মারা গেছিল মনে হয় পেটের মধ্যে 20 সপ্তাহের দিকে আর কি, 5 মাসের মধ্যে, তোমার এই বাচ্চাটা তো এটা তো হজম হয়ে যাবে, মানে তোমার হবে না, এটা অ্যাবজর্পশন হবে, এটা কিন্তু শরীরের মধ্যে রয়ে গেছে। আর তার পাশে একটা আমি আরেকটা, যেটা আমি অরিজিনাল ভালো বাচ্চাটা বের করছি, এটা হচ্ছে তার হেলদি বাচ্চাটা, তার সঙ্গে যে আরেকটা বাচ্চা ছিল, মানে দুটো ছেলে দুটাই সেক্স ছিল তোমার, এটা আলাদা ডাইজাবেটেড ডাইঅ্যামনেটিক, মানে একটা বাচ্চা দুটো আলাদা মেমব্রেন ছিল, আলাদা প্লাসেন্টা ছিল, আলাদা তার ক্যাভিটি ছিল। এটা হচ্ছে অ্যালাইভ বাচ্চাটা, আমি দেখাতে পারতেছি কিনা তোমরা দেখায় দেখো,
এটা হচ্ছে তোমাদের যে বাচ্চাটা আমি বের করি, দুটো বাচ্চাকে এটা করতে আমি সিজার সেকশন করে বের করছি। মানে প্রথম বাচ্চাটা ছিল হচ্ছে এইটা, প্রথমে আমি অ্যালাইভ বাচ্চাটা, সরি এতদিন ছিল যে এটা কমপ্লিকেশন হয় নাই। প্রথমে আমি অ্যালাইভ বের করলাম, ঠিক আছে, অ্যালাইভ বের করার পরে তারপর প্লাসেন্টা আউট করে তারপর আমি এই যে ফিটাস প্যাপারেশিয়াস এটা বের করছি, এটা পিছনে পড়েছিল, এটাকে বের করলাম। এটাকে বলা হয় ফিটাস প্যাপারেশিয়াস, অথবা হচ্ছে তোমার এটা ভ্যানিশিং টুইন। ভ্যানিশ মানে হচ্ছে মিশে যাওয়া, যেটা তুমি খুঁজে পাবা না। এটা তোমার হচ্ছে কমপ্রেস ফিটাস প্যাপারেশিয়াস অথবা কমপ্রেস ফিটাস আর কি। কি বললাম কোশ্চেনটা? লাইন আসছে, হ্যাঁ গুড। আমি কোশ্চেনটা করার জন্য বসে যাই, তোমরা নিজেরা কোশ্চেন করছো। এখন তুমি বলতে পারো ম্যাডাম একটা মরা মানুষের সঙ্গে তো থাকা যায় না, তাই একটা হচ্ছে মৃত বাচ্চার সঙ্গে, একটা আইওটি বাচ্চার সঙ্গে একটা অ্যালাইভ বাচ্চা কিভাবে থাকলো? গন্ডগোলটা হয় যে বাচ্চাটা মারা গেছে, ওর শরীর থেকে যে ডেড টিস্যু গুলো যদি ম্যাটার্নাল সার্কুলেশনে আসে, যেটা হয় যে তার এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিক পাথওয়েকে স্টিমুলেট করার জন্য তার ডিআইসি ডেভেলপ করতে পারে। আমি কি বোঝাতে পারছি? বাচ্চার যে ডেড ফিটাস, তার টেস্টিকুলাসে কোনো পার্টস যদি ম্যাটার্নাল সার্কুলেশনে ঢুকে যায়, কোনো কারণে যদি ঢুকে যায়, সেটা শরীরের মধ্যে মায়ের শরীরে যে এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক যে পাথওয়ে আছে, সেই পাথওয়েটাকে সে কিন্তু স্টিমুলেশন করে ডিআইসি মায়ের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। সেখান থেকে কিন্তু বাচ্চাও মারা যাবে, মাও মারা যেতে পারে। এই জন্য আমরা কিভাবে মনিটর করছি, ফলো আপ করেছি, রুগীটাকে আমি হাসপাতালে অ্যাডমিশন করাইছি। প্রতিদিন আমি তার কি করতাম, ফিটাল হার্ট রেট আমি চেক করতাম, বাচ্চা নড়াচড়া খেয়াল করতে, কিক চার্জ দিচ্ছিলাম, সে বাচ্চা নিচে বলতে 1 নম্বর, 2 নম্বর তার ফিটাল হার্ট রেট আমি মনিটর করছি। রেগুলার আমি তাকে সিটিজি, কার্ডিওটোগ্রাফি, এটা ফিজিক্যাল প্রোফাইল এগুলো দেখছি। প্রতি 3 দিন পর পর আমি আলোচনা বলছি বাচ্চাটা অ্যালাইভ কিনা, বাচ্চার গ্রোথে কোনো সমস্যা হচ্ছে কিনা, বাচ্চা হার্টবিটে বাচ্চার কোনো রকম ঝামেলা হচ্ছে কিনা। পাশাপাশি আমি কোয়াগুলেশন প্রোফাইল করছি। কোয়াগুলেশন প্রোফাইল আমাদের কি ছিল? ব্লিডিং টাইম, প্রোটিন টাইম, তারপর তার প্রথম দিন টাইম, তার প্লেটলেট কাউন্ট, তারপর তার অ্যাপিটিটি মানে অ্যাক্টিভেশন পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, সবকিছু কিন্তু আমি করছি। যদি কোনো কারণে আমি যদি দেখতাম যে প্রথম টাইম বেশি, তার প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, তার মানে পেশেন্টের খারাপ কন্ডিশন, যে কোনো সময় মাও মারা যাবে। আর মা যদি মারা যায় সেক্ষেত্রে পেটের মধ্যে অপোজিট বাচ্চাও কিন্তু মারা যায়। এখন কথা হচ্ছে যে এটা মা মারা যেতে পারে, পাশাপাশি মা যদি অসুস্থ হয় সেক্ষেত্রে তার অপোজিট যে ফিটাস যেটা আছে সেটাও কিন্তু খারাপ হতে পারে। যদি আলাদা ফ্যাসে, তোমাকে আমি ছবিটা দেখাই, একটা ছবিটা দেখাইনি তারা তোমাদেরকে, এই ছবিটা দিয়ে তুমি কিন্তু আলাদা করতে পারবা। এই বাচ্চাটা কিন্তু বেঁচে গেছে কেন? যে কোনো কারণে তোমার পাশের ঘরে আগুন লাগছে, তুমি সেম ঘরে যদি আগুন লাগে, সেম ঘর, এখানে একটা শুধু কমিউনিকেটিং শুধুমাত্র একটা ভ্যাসেল আছে, যদি সেম ঘরে যদি থাকে তাহলে একটা বাচ্চা মারা গেলে অপোজিট বাচ্চাটা হ্যাম্পার হবে, কারণ এর ডেড টিস্যুগুলো একে এসে ঝামেলা করতে পারে। কিন্তু এই বাচ্চাটা ছিল দুটো আলাদা, দুটার প্লাসেন্টা আলাদা, দুটার খাওয়া দাওয়া আলাদা, দুটার ঘর আলাদা, যার কারণে এ আলাদা সেপারেট ছিল, এও সেপারেট ছিল, এর মেম্বারটা ইন্টাক্ট ছিল বলে এর যে ফিটাসের ম্যাটেরিয়াল কোনো মায়ের ম্যাটেরিয়াল সার্কুলেশন আসেনি, অপোজিট ফিটাসের কাছে যায়নি। আর এই ডাইজাইগোটিক ডাইঅ্যামিটিক ডাইপ্লাসেন্টা যে ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে বাচ্চাগুলো কিন্তু ফিটাস প্যাপারেশিয়াস ও ভ্যানিশিং ট্রিউ বাচ্চাগুলো কিন্তু অ্যালাইভ হয় এবং ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন কিন্তু কম হয়। যদি এমন হয়তো যে সিঙ্গেল ফিটাস, দেখো এটা তাকায় দেখো, সিঙ্গেল ফিটাস এবং এদের মধ্যে কোনো রকম একটা প্লাসেন্টা দিয়ে দুজনের সার্কুলেশন পাচ্ছে, একটা বাচ্চা যদি মারা যায় অপোজিট বাচ্চার উপর তার ইফেক্ট পড়বে। অবশ্যই বাচ্চাটা আইইডি হবে, বাচ্চা মারাও যেতে পারে। এট দ্য সেম টাইম দুটো বাচ্চা মারা গেলে এখানকার ডেড ফিটাস গুলো ম্যাটেরিয়াল করে ম্যাটারনাল সার্কুলেশন এসে মার কিন্তু এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক পাথওয়েকে স্টিমুলেশন করে ডিআইসি ডেভেলপ করতে পারে। এই জন্য বলা হয় এমন করে ফিজিওলজিক্যাল কন্ডিশন আসছে যেখানে আইওটি, তোমার হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, এগুলোতে কিন্তু তোমার কিন্তু মিসড অ্যাবর্শন, এগুলোতে কিন্তু সাধারণত দেখা গেছে তার ডিআইসি ডেভেলপ করতে। তখন তোমাদের ডিআইসি কে জিজ্ঞেস করবে যে মুনি ম্যাডাম প্রি এক্লাম্পসিয়া কোন মিডিয়া কন্ডিশন আছে যেখানে তার ডিআইসি ডেভেলপ করতে পারে। এখন যে করোনা হয়েছে, করোনাতে তো ডিআইসি হয়, কিন্তু করোনাতে সুবিধা কি, ডিআইসিটা হয় সাধারণত মানে লাংস এর মধ্যে, ছোট ছোট জায়গা, থ্রম্বাস মানে তোমার একটা ছোট ছোট জায়গা হয়, পুরো শরীর জুড়ে কিন্তু হয় না, কিন্তু প্রেগন্যান্সিতে পুরো শরীর জুড়ে হবে। এটাই পার্থক্য করোনার সাথে আমাদের, কোভিড এর সাথে আমাদের নর্মাল ডিআইসি পার্থক্য। এখানে সাধারণত যদি সিঙ্গেল একটা ক্যাভিটির মধ্যে থাকে, সিঙ্গেল প্লাসেন্টা থাকে, সেই ক্ষেত্রে অপোজিট বাচ্চার উপর ইফেক্ট করবে, ম্যাটারনাল ইফেক্টটা বেশি হবে। কিন্তু যদি এমন হয় যে দুইটা আলাদা আলাদা ঘর আছে, দুটো আলাদা প্লাসেন্টা আছে, আলাদা ফিটাস, সেই ক্ষেত্রে যদি বাচ্চাটা ইনট্যাক্ট থাকে, প্লাসেন্টা যদি ইনট্যাক্ট থাকে, প্লাসেন্টা মেমব্রেন যদি ইনট্যাক্ট থাকে, সেক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। তারপর তোমাকে মনিটর করতে হবে যে তার কোনো রকম সমস্যা আছে। ওই যে মনিটর, মায়ের মনিটর আমরা কিভাবে করছি রেগুলার, তার আমরা হচ্ছে কোয়াগুলেশন প্রোফাইল দেখছি। বাচ্চা মনিটর কিভাবে করছি, সিটিজি করছি, ফিটাল হার্ট রেট দেখছি 2 বেলা করে, বাচ্চা নচড়া মা ঠিকঠাক মেনটেন করছে। তারপরে আমি ফাইনালি একটা আলোচনা করে রেগুলার বেসে আমার গাইনি ওয়ার্ডে আলোচনা করা আছে, যখনই আমার সন্দেহ হয়েছে যে ওকে একটু সাধারণত মানে নচড়া কম করছে, সেই যুগে তারপর 37 কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সিজার সেকশনটা করে ফেলছি। এই ক্ষেত্রে সিজার সেকশন ইন্ডিকেশন ছিল 1 নম্বর ছিল তার মানে আগের বাচ্চাটা প্রিভিয়াস সিজার সেকশন, 2 নম্বর ইন্ডিকেশন ছিল যে এই ক্ষেত্রে আমাকে খুব সুস্থ ভাবে প্রথম বাচ্চাটাকে ডেলিভারি করাতে হবে, কারণ যদি ডেলিভারি টাইমটা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমি ফিটাস প্যাপারেশিয়াস বা কোনো রকম ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য সেই কাজটা আমরা করছি। আমি মোবাইলের ছবিটা তুলে রাখতাম এই কারণে যে এটা নিয়ে একটা
আমাদের আইরিন ম্যাডাম একটা প্রেজেন্টেশন করতেছে, উনি একটা গবেষণা কাজ করতেছে, যেহেতু ডেলিভারিটা আমি করছি, উনিও বেশ কয়েকটা করছে, আমিও বেশ কয়েকটা করছি। আমি রিসেন্টলি করছি এটা প্রায় এই যে কোভিড এর আগে, ইয়েতে 2-3 মাস আগে ঘটনাটা ঘটছে। আমার গাইনি ওয়ার্ডে একটা পেশেন্ট আসছিল, সারোয়ার ইসলাম মুক্ত স্যারের আত্মীয় হয়। উনি আমাকে রিকোয়েস্ট করতো যে পেশেন্টের ম্যানেজমেন্টটা কি হবে। তখন আমি বললাম স্যার পেশেন্টটাকে আপনি আমার আন্ডারে দিয়ে দেন। 30 উইকস থেকে 7 সপ্তাহ, প্রায় ডেলিভারির আগে 7 সপ্তাহ ছিল, ডেলিভারি পরে সে আরো 1 সপ্তাহ, মানে টোটাল 8 সপ্তাহ সে আমার কাছে ছিল। এর মধ্যে রেগুলার তাকে আমি কোয়াগুলেশন প্রোফাইল 3 দিন পর পর, আলট্রাসোনোগ্রাম, কিট চার্ট, তারপর আমি ফিটাল হার্ট সব মনিটর করছি। খারাপ হতে পারে, কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, অনেক সময় হাসপাতালে ভর্তি থাকলেও কিন্তু খারাপ হতে পারে। এর জন্য খারাপ যাতে না হয় অথবা খারাপ হওয়ার আগে যাতে আমি বুঝতে পারি, সেজন্য এই মনিটর গুলো কিন্তু আমি করে গেছি। আর যেহেতু আমার একটা প্রিম্যাচুরিটি হওয়ার চান্স থাকে, এই ক্ষেত্রে আমাকে বেটামেথসন একটা রোল আছে। যদি আমি 34 বা 37 এর আগে যদি ডেলিভারি করাই, সেক্ষেত্রে বেটামেথসন দিয়ে আমাকে ডেলিভারি, আমি বেটামেথসন দিয়ে রাখলাম। তারপর প্রোকোলাইটিস যাতে প্রিটার্ম লেবার না হয়, মোট কথা লাং ম্যাচুরেশনের জন্য বেটামেথসন, প্রিম্যাচুর লেবার যাতে না হয়, প্রোকোলাইটিক ড্রাগ, ডাবল আয়রন, ডাবল ক্যালসিয়াম দিচ্ছি। রুগী বাম পাতে শুয়েছিল, তাকে খাওয়া দাওয়া বলছে যে আপনার নিউট্রিশন স্ট্যাটাসটা বাড়াইতে হবে। ব্লাড রেটিং ছিল হাতের মধ্যে। আমার এখানে অবস্থা যেদিন আমি ডেলিভারি করি, আমি পেডিট্রিশিয়ান সঙ্গে রাখছিলাম যে বাচ্চাটা ডেলিভারি করার সময়। আমার একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি নিজেও যেটি অবস্টেট্রিশিয়ান সিনিয়র মানুষ, আমি ছিলাম, আমার সঙ্গে আরো টিম মেম্বার ছিল। মোট কথা ডেলিভারি, তুমি ডেলিভারি করতে গেলে তুমি হয়তো ভাবতে পারছো ম্যাডাম একটা কত ডেলিভারি ঘরে ঘরে হয়ে যাচ্ছে, কিন্তু কত ডেলিভারি হতে গিয়ে মা মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, তার হিসেব করতে আমরা যাই না। আমাদের টার্গেট হবে আমার ট্রেনিং পিরিয়ডে, আমার ডাক্তারি হাতে, আমার লাইফে যেন, আমার হাত দিয়ে যেন কোনো মা বাচ্চার ক্ষতি না হয়। আমার নলেজকে জানতে হবে, আজকে লেখাপড়াটা আমি কিভাবে করতেছি। একটা দায়ে কিন্তু টুইন ডেলিভারি করতে পারবে, একজন ওয়ার্ড বাই করতে পারবে, একজন সিস্টার করতে পারবে, মেডিকেল অফিসার করতে পারবে, কিন্তু প্রবলেম হচ্ছে তার জ্ঞান যদি না থাকে, তাহলে সে কিন্তু ভালো করতে চায় খারাপ করে ফেলবে। এই জন্য আমার হয় যে কোন এটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, টারশারি লেভেল। রুগীটা একটা ইউনিয়ন উপজেলা থেকে আমার কাছে আসছিল, ফুলবাড়ি একটা থানা থেকে। তাই সেখানে কিন্তু এই ধরনের অবস্টেট্রিশিয়ান, পেডিট্রিশিয়ান হেল্প নেই, আল্ট্রাসোনোগ্রাম ফ্যাসিলিটিস নাই, রেগুলার মনিটর করা যাবে না। এই জন্য সে টারশারি লেভেলে, আমার এখানে পেডিট্রিশিয়ান ছিল, অবস্টেট্রিশিয়ান ছিল, আমার ইন্ডিয়ান ডক্টর 2 বেলা অ্যাভেলেবেল, সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর ছিল, এখানে স্টাফ নার্স, আমার মিডওয়াইফ আছে, এবং ব্লাড ব্যাংক আছে ব্লাড ট্রান্সফিউশনের জন্য, ইমার্জেন্সি ফ্যাসিলিটিস আছে। সবকিছু হাতে রেখে আমি এটা ইলেকট্রিক সেন্সেশন করছিলাম, যার কারণে আমি ছবিটা আমি রেখে দিয়েছি, যাতে তোমাদের পড়াতে সুবিধা, তোমরা চাইলে ছবিটা আমি দিয়ে দিতে পারি। এখন আমাকে কোশ্চেন করে, যে কোশ্চেনটা যে করছে খুব সুন্দর একটা কোশ্চেন করছে, যে এই রুগীরা সাধারণত আমাকে এসে বলে যে আমার পেটে 4টে বাচ্চা আছে, তাহলে এই মরা বাচ্চাটা তাড়াতাড়ি বের করে দেন, না হলে আমার জীবিত বাচ্চাটার মতো ক্ষতি হতে পারে। তখন আমাকে রুগীকে কাউন্সিলিং করতে হবে যে মরা বাচ্চা বের করতে গেলে তো জীবিত বাচ্চা যদি আমি বের করতে, সেটা তাহলে একটার জন্য তো একটা ক্ষতি হতে দেওয়া যাবে না। সুতরাং সেকেন্ডটার ক্ষতি যাতে না হয়, সেই জন্য ডিউরিং প্রেগন্যান্সিতে আমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। এবং এই যে মনিটরিং কথাগুলো বললাম, কোয়াগুলেশন প্রোফাইল, সিটিজি, বায়োফিজিক্যাল প্রোফাইল, ডপলার, আল্ট্রাসোনোগ্রাম, কিক চার্ট, একটা সিনিয়র একটা অবস্টেট্রিশিয়ান থাকবে, একজন অ্যাসিস্ট থাকবে, একটা পেডিট্রিশিয়ান টিম থাকবে, ব্লাড ট্রান্সফিউশনের ফ্যাসিলিটিস হাতে থাকবে, এবং একটা অফিস সময়ের চেষ্টা করবো আমি এটা রাত্রিতে না করে একটা ইলেকট্রিক ভাবে কাজটা করে নেওয়ার, যাতে মা বাচ্চা দুইটাকে আমি ম্যানেজ করতে পারি একই সঙ্গে। এরপর আর কোশ্চেন থাকলে বড় কোনো সমস্যা নেই, তোমাদের বেসিক্যালি কি এটা তোমাদের কুইন ম্যাডাম পড়াইছে। আসলে কিছু বলছি লেকচার, যেমন প্রি-এক্লাম্পসিয়া লেকচার হিসেবে পড়াবে আর্য ম্যাডাম, কিন্তু যেহেতু এটা আমাকে দিয়ে দিচ্ছে ক্লিনিক্যাল ক্লাস হিসাবে, যার কারণে কোনো ক্লাস যদি ওভারল্যাপিং হয়েও যায়, তোমার চেষ্টা করো যদি ডাবল পড়তে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন এটা টুইন প্রেগনেন্সিটা, এটা ওয়ার্ড হিসাবে গেছে একজনের কাছ থেকে, লেকচার হিসেবে আসবে আমার কাছে। এই জন্য আমি চাইছি যে যিনি পড়াইছেন পড়াক, একজন একটা জিনিস একবার পড়ালে আসলে কনসেপশন ক্লিয়ার হয় না। এর জন্য কেউ যদি ডাবল পড়াই ফেলি, বিশেষ করে ক্লিনিক্যাল ক্লাস করে, যেটা তোমাদের বুঝতে হবে একই জিনিস কিন্তু ক্লিনিক্যাল ক্লাস, থিওরি ক্লাস তুমি যে কেউ নিজেও পড়তে পারো, আমি তোমাকে একবার পড়ে দিলেও হবে, কিন্তু ক্লিনিক্যাল ক্লাসগুলো কেউ যদি কেউ ডাবল পড়াই ফেলে ভয়ের কোনো কারণ নাই। অথবা এটা করতে পারো যে ম্যাডাম আপনি আপনার সব লেকচারগুলো শেষ করে ফেলে, যে ক্লাসগুলো ওভারল্যাপিং আছে সেটা আপনি রিভিশন করে দিতে পারে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ম্যাম ইন্টারনাল পোর্টালিক ভার্সন এগুলো আমরা কেমনে বুঝবো? ইন্টারনালি পোর্টালিক ভাষা কোনো সমস্যা নেই, যে ওয়ার্ডে আসবা, আমার কাছে ডামি আছে, আছে। পোর্টালিক মানে পা, বলি না যে পা ধরে টান মারা, একটা ছোট বাচ্চাকে যখন কেউ আসতে চায় না, বিশেষ করে আমার বাচ্চা যখন খেতে যায় না, ঝামেলা করে, আমি তো মাথা ধরে আনতে পারি, তখন কি করে একটা পা ধরে যদি টেনে নিয়ে আসো, একটা পা টানলে কিন্তু একটা পা বের হয়ে আসে, একটা পা যদি একটা পা অ্যাটাচ। পোর্টালিক মানে হচ্ছে ইন্টারনাল মানে ভিতরে, জরায়ের ভিতরে হাত দিয়ে, পোর্টালিক মানে হচ্ছে পা ধরে টেনে নিয়ে আসা। এটা শুধুমাত্র যারা ওয়াটার ডেলিভারি করায়, যারা ইন্টার্ন ডক্টর অথবা আমরা পড়াইছি, এটা তুমি যদি লাইভ না দেখো, প্র্যাকটিক্যালি না দেখো, এটা বোঝানো খুব সম্ভব। শুধু মনে রাখো ইন্টারলিক মানে হচ্ছে জরায়ের ভিতরে হাত দিয়ে করবো, পা ধরে টেনে নিয়ে আসবো। এটা তোমাদের ওয়ার্ডে আসলে তোমাদেরকে আমি ডামির উপর করে দেখাবো, পরে তুমি প্র্যাকটিক্যালি রোগীর উপর দেখবা। ম্যাডাম এই টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল।
ম্যাডাম আর থার্ড টাইমিস্টারে যদি এরকম হয় যে কারো ফিটাল মুভমেন্ট সে ফিল করতে পারছে না কোনো মা, তাহলে ম্যাডাম কি কারণ হতে পারে এটার, যে কেন সে ফিটাল মুভমেন্ট কম পাচ্ছে? ফিটাল মুভমেন্ট কম পাচ্ছে তার মানে এটা তার বাচ্চাটা খারাপ, মানে বাচ্চা নর্মাল। এখন আমাকে বলো একটা মাকে আমি কিভাবে বুঝাবো যে তার নর্মাল ফিটাল মুভমেন্ট দিনে কয়বার হবে থার্ড ট্রাইমেস্টার ক্ষেত্রে? কোনো জানা আছে কোশ্চেনটা? মানে কত কয়বার নড়বে? যখন কোনো রুগী আমার কাছে আসে, এখন তো কোভিড সিচুয়েশন, এখন তো আমরা খুব কম ভিজিট করি, আবার অনলাইনে রুগী থেকে, অনলাইনে কিন্তু রুগীর ফিটার হার্টে তুমি দেখতে পারবা না। তার মানে কি, রুগীকে আমরা কি বুঝাই, একটা রুল অফ কার্ডিফ, মানে একটা 12 ঘন্টা রুলস আছে, 12 ঘন্টা সে কয়বার নড়লো অথবা 24 ঘন্টা সে কয়বার নড়লো। সাধারণত আমরা রুগীকে বলি যে বাচ্চা যখন আমরা কিভাবে নর্মাল ফিজিওলজিস্ট বলি, শেষের দিকে যখন জায়গা কমে যাবে, বাচ্চাটা যখন বড় থাকবে তখন কিন্তু নজরা ফিটাল মুভমেন্ট কিন্তু কমে যাবে। যখন ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার অগণিত 50, 60, 100 পার হয়ে যাবে, কিন্তু যখন শেষের দিকে আসবে তখন সারাদিনে তাকে জানতে হবে নর্মালটা কয়বার নয়। নর্মাল হচ্ছে 12 থেকে 14 বার। তার মানে হচ্ছে তার 12 বার থেকে যদি বেশি হয় বা মিনিমাম 12 বার হয়, এটা তার হচ্ছে নর্মাল ইয়ে। তাহলে আমি 12 বার বুঝবো কি করে? সারাদিন রাত কি শুধু ঘুমাই না ঘুমাই আমি কাউন্ট করবো? রুগীকে আমি বলি রাত্রে বেলা দেখার দরকার নাই, দিনের বেলা আপনি যখন ঘুম থেকে উঠলেন সকাল 8টা, রাতে ঘুমাতে যান সকাল রাত 8টা বা 9টা, তাহলে এই যে 12 আওয়ার্স এর মধ্যে মিনিমাম ঘন্টায় আপনাকে একবার হতে হবে। কোনো সময় এমন হয়তো 1 ঘন্টা নড়েনি, কিন্তু পরে 2 ঘন্টা 1 ঘন্টা যে 3 বার নড়ে ফেলছে, তার মানে সেটাকে সে কাউন্ট করবে অথবা রুগী যদি বলে যে ম্যাডাম আমার পক্ষে সম্ভব না এবার সকাল থেকে রাত পর্যন্ত তাকানো, তাহলে আমরা রুগীকে বলি 3টা মিল, সকাল দুপুর রাত, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, এরপরে সে বাম পাতে শুয়ে থাকবে। খাওয়ার পরে বাচ্চা সাধারণত গ্লুকোজ অক্সিজেন পাওয়ার বেশি নড়ে, ওই 1 ঘন্টা যদি তার 3 বার বা 4 বার নড়ে, 3, 4, 12 বার তার হয়ে গেল। তার মানে তাকে 2 ভাবে কাউন্ট করতে বলবো, প্রতি মিল খাওয়ার পরে বাম পাতে শুয়ে সে হিসাব করবে কয়বার নড়লো, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তার কয়বার নড়লো। যদি কোনো কারণে একটা মা মনে করে তার 12 বারের থেকে কম হচ্ছে, 12 থেকে 10, 8, 7, 6, অথবা দেখা গেছে একেবারে নাই, ম্যাক্সিমাম রোগী আইডি কিভাবে নিয়ে আসে, প্রথমে থেকে বাচ্চাদের চেষ্টা করে 2-3 দিনের মধ্যে তার আমি নড়াচড়াটা, সে এনার্জি কম পাচ্ছে, তার অক্সিজেন কম পাচ্ছে, তার এনার্জি অক্সিজেন যখন সে কম পাবে, আমরা রোদার সময় কি দেখি, শেষের দিকে যখন ইত্যাদি লাগে শরীর আর চলে না, মনে হয় যে এই বুঝি পড়ে যাবো, এই বুঝি পড়ে যাবো। ব্যাপারটা ঘটনা ঘটে এই, যখন তার গ্লুকোজ সাপ্লাই অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন বাচ্চা তার কিভাবে, এটা একটা ইঙ্গিত যে বাচ্চা নড়াচড়া কমাই দিবে। নাহলে সারাদিন তো তুমি ফিটাল হার্টে দেখার তোমার পক্ষে সম্ভব না, সারাদিন তুমি আলোচনা করতে পারবো না। আর কোভিড সিচুয়েশন তো প্রশ্নই আসে না। তাহলে মাকে বলতে হবে 10 থেকে 12 বার যদি কম হয়, তাহলে অবশ্যই আপনি হাসপাতালে আর্লি আসবেন, যাতে করে তখন আমাকে খুঁজে বের করতে হবে কি কারণে কম হতেছে। 1 নম্বর হতে পারে বাচ্চা হাইপোক্সিয়া। হাইপোক্সিয়ার কি কারণ? সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ভ্যাসোস্পাজম হচ্ছে, যার কারণে মায়ের কাছ থেকে বাচ্চার কাছে অক্সিজেন কম যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, বাচ্চার হয়তো কনজেনিটাল কোনো অ্যানোমালি আছে, বাচ্চার কোনো বাচ্চার হার্টে কোনো সমস্যা আছে, বাচ্চার ব্রেনে কোনো সমস্যা, যার কারণে বাচ্চা তার নিজেই অসুস্থ। 3 নম্বর কি কারণ হতে পারে? বাচ্চা কম নেওয়ার কারণে মায়ের খুব ডায়াবেটিস আনকন্ট্রোল, যার কারণে বাচ্চার অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে। মার কোনো এমন কোনো ড্রাগ খায়, ব্র্যাডিকার্ডিয়া, যেমন অনেক সময় ভুল করে অনেক ডাক্তার খেয়াল করেন, কদিন আগে প্রেসক্রিপশন আমি দেখলাম যে বিটা ব্লকার ড্রাগগুলো কিন্তু ফুসেমাইড ড্রাগ, এগুলো কিন্তু সাধারণত প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেশন। কোনো কারণে যদি মা ড্রাগ খায়, সেই ড্রাগের জন্য হার্ট রেট কমাই দিবে, তার মানে বাচ্চা হার্ট রেট কমাই দেওয়ার বাচ্চা মুভমেন্টও কমে যাবে। অথবা মায়ের কোনো ডিজিজ, হাই ফিভার, বা মায়ের খুব জ্বর আসছে, কোভিড সিচুয়েশন, কোভিডের মধ্যে বাচ্চার মা শ্বাসকষ্ট নিতে পারতেছে, মায়ের অক্সিজেন লেভেল এমনি কম, স্যাচুরেশন ফল করে গেছে, সেই ক্ষেত্রে বাচ্চারও স্যাচুরেশন ফল করে বাচ্চা নড়াচড়া কমাই দিবে। অথবা এমন হতে পারে বাচ্চার কোনো মায়ের কোনো এসএলই আছে, মায়ের কোনো রেনাল প্রবলেম আছে, মায়ের কোনো হার্ট ডিজিজ আছে, মায়ের কোনো ডিজিজের কারণে যদি বাচ্চার কাছে অক্সিজেন সাপ্লাই কমেছে, মেইন টার্গেট হচ্ছে বাচ্চার খাওয়া কমে গেছে, অক্সিজেন কমে গেছে, গ্লুকোজ সাপ্লাই কমে গেছে, সেটা যে কারণে হতে পারে হাই ফিভার, প্রেশার, ডায়াবেটিস, কোভিড সিচুয়েশন, কিডনি সমস্যা, রেনাল ফেলোর, হার্টের সমস্যা, এসএলই, তারপর হচ্ছে নর্মাল ইয়েতে যে কোনো কারণে, তার মানে কোনো একটা কারণ তো অবশ্যই আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলার কি যে আল্লাহ তাআলা কিছু 15 থেকে 20% আমাদের কারণ আমাদের হাতে বেরই করে, মানে সব কারণ খুঁজেও পাওয়া যায় না। তোমার আমার টার্গেট হচ্ছে রুগীকে মাথা মধ্যে ঢুকাই দেওয়া, যেহেতু কোভিড সিচুয়েশন অনেক সময় তার রেগুলার ফলোআপে আসে না, যতই তার কষ্ট হোক, যতই দিন রাত হোক না কারণ যদি যায় সেজন্য আমাদের কাছে আসে, অন্তত সে একটা জানতে পারে তার শরীরে কোনো প্রসেস ঘটে গেছে। যদি প্রেশার বেড়ে যায়, ট্রিটমেন্ট করলে কিন্তু তার হার্ট রেট আবার বেড়ে যাবে, ডায়াবেটিস কন্ট্রোল করলে কিন্তু হবে। যদি কোভিড থেকে চিকিৎসা দিলে অক্সিজেন স্যাচুরেশন, যদি মা যদি অক্সিজেন নেয় লেজার ইয়েতে, তাহলে দেখা যাবে তার বাচ্চার স্যাচুরেশন বাড়ে যাবে, বাচ্চা নড়াচড়া পারবে। মোট কথা আমাকে একটা ডায়াগনোস করতে হবে বাচ্চার পেটে নড়াচড়া কেন কমতেছে, যদি কেন কমে সেই উত্তরটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি বাচ্চার নড়াচড়ার ম্যানেজমেন্ট আমি করতে পারবো। ঠিক আছে? জি ম্যাডাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাডাম। মেইন টার্গেট হচ্ছে মায়ের কাছে বাচ্চার কাছে যাবে, তো মা যদি কোনো কারণে ডিজিজ হয়, মায়ের শরীরে যদি ওষুধ থাকে, অথবা বাচ্চার কোনো অর্গানে কোনো প্রবলেম হয়, যেটা যে কোনো একটা কারণ, বেশিরভাগ মায়ের কারণেই বাচ্চার কাছে যদি কমে যায়, সেটা সে কোভিড সিচুয়েশন হোক, হাই ফিভার হোক, প্রেশার হোক, ডায়াবেটিস হোক, রেনাল প্রবলেম হোক, যে কোনো কারণে, শুধু আমার কারণটা হবে কি কারণে কমে যাচ্ছে, কারণটা বের করা, তবে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করা অ্যাকর্ডিং টু কজ।
মুভমেন্ট না পাওয়া ওয়েট করা যাবে না, এটা যে খুব যত দ্রুত পারা যায়। নর্মালি তোমাকে ধরো যে আমাকে একটা কেউ অ্যাটাক করতেছে, তার মানে আমার প্রথমে সিম্পেথিক যে অ্যাক্টিভেশন হবে। সিম্পেথিক অ্যাক্টিভেশন মানে নর্মাল ফিটা হার্ট রেঞ্জ কত, 120 থেকে 160। যদি কোনো কারণে তার প্রথমের দিকে ট্যাকিকার্ডিয়া হয়, ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে বাচ্চা আপ্রাণ চেষ্টা করে এই জায়গা ওভারকাম করতে। তোমাকে ধরো কেউ এসে গলা চেপে ধরলো বা তোমাকে একটা অ্যাটাক করলো, তুমি কি করবা? প্রথমের দিকে তুমি কিন্তু একটা সময় চেষ্টা করবা যে যেভাবে হোক নিজেকে ছাড়াই না, মানে যেভাবে হোক আমি এটাকে ওভারকাম করবো। তার মানে তার প্রথমের দিকে ট্যাকিকার্ডিয়া হবে। ট্যাকিকার্ডিয়া থেকে ব্র্যাডিকার্ডিয়া হতে মিনিমাম 4 আওয়ার্স লাগে, 4 ঘন্টা লাগে। প্রথমে 160 থেকে 170, 80, 90, 200 পর্যন্ত হার্ট রেট পাওয়া যায়। তার মানে ট্যাকিকার্ডিয়াও খারাপ, কিন্তু ট্যাকিকার্ডিয়া মন্দের ভালো। মন্দের ভালো মানে তুমি কিছুটা সময় পাবা ম্যানেজ করার জন্য। কিন্তু কোনো কারণে তুমি যদি তার 160, 150, 140, 30, 20 করে 110, 100, 80, 90 নেমে গেছে, এই ক্ষেত্রে তুমি ধরে নেবে ব্র্যাডিকার্ডিয়া হতে কারো ক্ষেত্রে 5 মিনিট, কারো ক্ষেত্রে 10 মিনিট, কারো ক্ষেত্রে 1 মিনিটে সে বাচ্চা মারা যেতে পারে। তোমার দেখতে হবে বাচ্চা কি পজিশনে আসছে, ট্যাকিকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে বাচ্চা এই সময় নিজেকে ওভারকাম করার জন্য তার শরীরে যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য তার হার্ট রেট বাড়ায় দেয়। তুমি কিছুটা মনে করবা যে বাচ্চা তো দুটাই খারাপ, ট্যাকিকার্ডিয়া খারাপ, ব্র্যাডিকার্ডিয়া খারাপ, যেটা বলা হয় তার মানে ট্যাকিকার্ডিয়া হলে তুমি মিনিমাম 4 আওয়ার্স টাইম পাবা একটা সিজারেশন অ্যারেঞ্জ করতে, অথবা বাচ্চাটা যদি দেখা যায় মেমব্রেন রাপচার হয়ে গেছে তুমি ডেলিভারি করতে পারবা। ফোর্সেপস ভেন্ট্রাসের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হতে পারে, সিজারেশন হতে পারে। কিন্তু ব্র্যাডিকার্ডিয়া হয়ে গেলে সেখানে তোমার সাধারণত দেখা গেছে যে যদি 100 এর নিচে নেমে আসে তাহলে এটা মধ্যে টাইম মেনশন করা যায় না, কারোর কাছে আধা ঘন্টা, কারোর কাছে 10 মিনিট, কারোর কাছে 5 মিনিটের বাচ্চা মারা যেতে পারে। মোট কথা তোমাকে ওই টাইমটা খুব পরিষ্কার হবে। ব্র্যাডিকার্ডিয়া হলে তুমি যদি দ্রুত যদি ডেলিভারি করে, এমনও হয়ে গেছে আমার ক্ষেত্রে, আমি অনেক প্র্যাকটিক্যাল কথা বলতেছি, আমি ব্র্যাডিকার্ডিয়া পাইছিলাম, রুগী ব্লাড আনিয়ে রুগীর লোকজন শুনে অ্যারেঞ্জ করতে করতে আমার ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করছে। এই ব্র্যাডিকার্ডিয়া করতে যখন করে ওই সময় আমাদের দেখি যে বাচ্চাটা বের হলে সঙ্গে সঙ্গে মারা গেল। তার মানে এই বাচ্চাগুলো কিন্তু খুব খারাপ। এই জন্য রোগীর লোকে কাউন্সিলিং করে নিতে হবে যে আমি ট্রাই করতে পারি, কিন্তু আমার মালিক হচ্ছে আল্লাহ। এখন কথা হচ্ছে ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া যেতে না হয় কোনো মেথড আছে কিনা? করে দিবা, একটা লাইন দিবা, অক্সিজেন দিয়ে দিবা। মানে এই মেথডগুলো যদি তুমি অ্যাপ্লাই করো যে তার লেফট কাটার পজিশন করলে তার ভেনাকুলার কম্প্রেশন হবে না, রক্ত পাবে, একটা গ্লুকোজ সাপ্লাই যেতে অভাব থাকে, গ্লুকোজ দিলে তার কিন্তু কিছুটা তার অক্সিজেন সাপ্লাই হিসেবে পাবে, অথবা মাকে আমরা সরাসরি ডিরেক্টলি অক্সিজেন দিই। এই তিনটা ম্যানুয়াল যদি আমি করতে চাই, এমনি 3টা পদ্ধতি করার পাশাপাশি আমি রুগীকে ওটি অ্যারেঞ্জ করে অ্যানাস্থেসিসকে ডাকা, পেডিয়াট্রিশিয়ানকে ডাকা, ব্লাড ব্যাংক অ্যারেঞ্জ করার পরে সিজারেশন করতে পারি। এইভাবে যদি ট্যাকিকার্ডিয়া থেকে তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে তুমি কিছু অনেক ম্যাক্সিমাম হতে সেফ হবে। তোমার নলেজ থাকতে হবে যে তুমি কি করতে চাচ্ছ। তুমি যদি তোমার দেখা গেলো হার্ট রেট 80, 65, 60 হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি যদি এখন রুগীর লোকে বলো যে আচ্ছা আমি চেষ্টা করতেছি নর্মাল ডেলিভারি বা সিজারেশন করে দিব, পরে দেখা গেলো সিজার করার পর মরা বাচ্চা বের করে, সেক্ষেত্রে তখন বলতে পারে যে আপনি জানতেন যে বাচ্চা যে কোনো সময় মারা, তাহলে আপনি কেন এই রিস্কটা নিলেন। মোট কথা তুমি কি করতে যাচ্ছ সেই বিষয়ে তোমার ক্লিয়ার কনসেশন থাকতে হবে। প্রয়োজন হলে তোমার সিনিয়র জুনিয়র হেল্প নিতে হবে। এখানে ইগো নিয়ে থাকা যাবে না। কারোর সঙ্গে তোমার পার্সোনাল সম্পর্ক যদি খারাপ হয়, কিন্তু রুগীর স্বার্থে তোমাকে তোমার জ্ঞানটা যদি কম থাকে তার তোমার দেওয়া লাগবে। কিছু কিছু আমি মনে করি যে পৃথিবীর একমাত্র গাইনোকোলজিস্ট অবজেকশন যেখানে অনলাইনে প্র্যাকটিস করা যাবেই না, যেখানে তোমার রুগীর গায়ে হাত দেওয়া লাগবে, নাক কান গলা, তারপর তোমার ধরো তোমার হচ্ছে হার্টের সমস্যা মেডিসিন তুমি শুনে কিন্তু কিছুটা আন্দাজ করে চিকিৎসা দিতে পারবা। কিন্তু ডেলিভারি কিন্তু আসলে অনলাইনে হবে। ডেলিভারি এই জন্য বলা হয় যে ডেলিভারিতে তোমাকে অবশ্যই, আমি যেমন দীর্ঘদিন অসুস্থ ছিলাম, আমি প্রথমে হাসপাতাল ছুটিতে ছিলাম, কিন্তু যেই আমি জয়েন করছি আমাকে কিন্তু অবশ্যই ডেলিভারি কাছে রুগীর কাছাকাছি যেতেই হয়। যারা ইন্টার্ন হিসেবে জয়েন করছে তাদের কিন্তু যেতে হবে। মোট কথা কোনো সুযোগ নাই। এই জন্য আমি বলে দিই যে কোনো ব্যাপারে যদি তুমি ডিসিশন মেকিং করতে চাও, তোমাকে খুব কুইক ডিসিশন নিতে হবে, এবং খুব যে ডিসিশনটা নিবা সেই ডিসিশন পাবে তোমার যুক্তি থাকতে হবে। রুগীর লোকে কাউন্সিলিং করে যদি বলো যে আপনার হার্ট রেট খুব খারাপ, আমি বাম পাতে সময় রাখছি, অক্সিজেন দিচ্ছি, গ্লুকোজ সাপ্লাই রেডি করে দিচ্ছি, পেডিয়াট্রিশিয়ানকে কল দিচ্ছি, অ্যানাস্থেসিসকে কল দিচ্ছি, এখন আপনি আমাকে ডিসিশন মেকিং করেন, বাচ্চা বাঁচতে পারে নাও পারে। যদি না পারে তাহলে এইভাবে হলে আমি যদি পেটে মারা যায় তাহলে এনভিটি আমি করে দেবো, নর্মাল ডেলিভারি করে দেবো, তাহলে পেটটা আননেসেসারি কাটা লাগবে না। কিন্তু রুগীর যদি বলে অথবা এমন হতে পারে যে প্রিভিয়াস সিজারেশন প্লাস্টারটা প্রিভিয়াস, যেখানে বাচ্চা মরা হলে তোমাকে সিজারেশন করা লাগতে পারে, সেক্ষেত্রে তোমাকে ডিসিশন মেকিং করতে হবে। বেসিক্যালি ডিসিশন মেকিংটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে, এক পেশেন্টের উপর দিয়ে তুমি সবাই জাজমেন্ট করতে পারবা না। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, অসুবিধা নাই। ম্যাডাম, হুম, এখন কি আমরা প্র্যাকটিক্যালি মাল্টিপল প্রেগন্যান্সি বা টুইন প্রেগন্যান্সি পাইলে ডিরেক্ট সিজারিয়ান সেকশনে চলে যাই? না যাই না। কেন যাবো? ওই যে একটু ঘটনা কি বললাম, গত বুধবার, এই যে আজকে কি শুক্রবার না, পরশু দিন একটা ঘটনা ঘটছে। সকালবেলা উঠে আমি এটা দেখি যে মানে একটা পেশেন্ট আমার কাছে আসছে, প্রিফিউজ রাপচার ইউটেরাস, সেই সিজারেশনটা আমি করে দিলাম, আমি মেডিকেলে গেলাম, সেই রিপেয়ারটা আমি করলাম, বাচ্চাটাকে পেয়ে পেলাম। আর সেকেন্ড একটা কেস আসছে তার টুইন প্রাইমি পেশেন্ট, প্রাইমি কিন্তু প্রথম বাচ্চা, তার সিজারেশন নাই, তার টুইন প্রেগন্যান্সি এবং প্রথম বাচ্চাটা ব্রিজ, দ্বিতীয় বাচ্চাটা ছিল, প্রথম বাচ্চাটা কেফালিক ছিল, পরের বাচ্চাটা ছিল হচ্ছে তোমার ব্রিজ। মানে ব্রিজ মানে কি, মানে পজিশনটা ভালো বোঝা যাচ্ছিল না।
এবার রোগীর কোনো আলট্রাসোনোগ্রাম কিছু কিছু রোগীর লেবারে চলে আসছে, তারপর আমরা কি করে প্রথম বাচ্চাটাকে আমরা ডেলিভারি করা দিচ্ছি, তৃতীয় বাচ্চাটাও আমরা ডেলিভারি করাতে গেছি, কিন্তু পরে দেখা গেলো সে ট্রান্সভার্সাল হাত বের হয়ে আসছে। প্রথমে আমরা সাধারণত ট্রাই করছি যে ইন্টালি পোটালি বসে পা দিয়ে বের করে আনা যায় কিনা, পরে ফেলিওর হয়েছে, পারা যায়নি, পরবর্তীতে ওই রোগীটার ক্ষেত্রে কিন্তু তখন আমরা সেকেন্ড বেবিকে সিজার সেকশন করি। তুমি বলতে পারো ম্যাডাম যে তাহলে প্রথম থেকে দুটাই সিজার সেকশন বের করতেন, আসলে গ্যারান্টি দেওয়া যাবে না। এমনও হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে গেলে দ্বিতীয় বাচ্চা যদি ম্যালপেটেশন থাকে ব্রিজ এক্সট্রাকশন করে ইন্টারনাল পোটালি ভাষা করে বের করা যায়। আমি অনেক ডেলিভারি করছি, প্রথম বাচ্চা ডেলিভারি করার পর সেকেন্ড বাচ্চা আমি করছি, কিন্তু অনেক সময় সেকেন্ড বাচ্চা ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে যায়। যার হয় না যদি বিগ বেবি থাকে অথবা যদি তারপরে ঝামেলা থাকে সেক্ষেত্রে তোমাকে করে দিতে হবে। তবে দেখা গেলো যে ওই যেটা চিন্তা করছে ম্যাডাম এখন যদি আমি রেখে দিই বাচ্চাটা মারা যাবে, একটা মারা বাচ্চা থেকে তাহলে একটু ট্রাই করে দেখি, পরবর্তীতে সে বাচ্চাটাকে বের করে দিচ্ছে, তার বাচ্চাটা এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু প্রথম বাচ্চা যদি তোমার নন কেফালিক থাকে সেক্ষেত্রে আমার যদি ব্রিজ ট্রান্সভার্সাল যা থেকে সেক্ষেত্রে কিন্তু আমি আর রিস্ক নেব না, সেক্ষেত্রে সেকেন্ড বাচ্চার কেফালিক থাকলেও আমাকে সিজার করতে হবে। ওর কথা ডিপেন্ড করছে প্রথম বাচ্চা হওয়ার পর সেকেন্ড বাচ্চা কিন্তু ডিসিশন আলাদা। কিন্তু প্রথম বাচ্চা যদি কেফালিক না থাকে প্রথমে সিজার চলে যাবো, প্রথম বাচ্চা যদি কেফালিক থাকে তাহলে প্রথম বাচ্চা ডেলিভারি করার পর সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে আমি একটু ট্রাই করতে পারি। ওই ট্রাইটা করবো কোথায়, যেখানে আমার ইমার্জেন্সি ফ্যাসিলিটিস আছে। তুমি এমন ডেলিভারি একটা হেলথ কমপ্লেক্সে বসে বসে মজা করতেছো, মজা মানে প্রথম বাচ্চা ডেলিভারি করে দিলাম আর দেখি না সেকেন্ড বাচ্চা করতে পারি কিনা। কিন্তু তুমি যখন সেকেন্ড বাচ্চা করতে পারবা না তখন রোগী লোক তোমাকে পিটাবে। কেন পিটাবে? এখানে নিউট্রিশন নাই, এখানে আমার ভালো গুড অবস্ট্রাকশন নাই, সিজার অপারেশন থিয়েটার নাই, ওখানে আমার তারপরে অ্যানাস্থেসিস নাই, তাহলে ব্লাড ট্রান্সফিউশন ফ্যাসিলিটিস। তখন সে বলে দিবে যে আমি যখন বাচ্চা ডেলিভারি একটা করে সেকেন্ড বাচ্চাকে নিয়ে যখন আমি হেলথ কমপ্লেক্স থেকে মেডিকেলে রওনা দেবো রাস্তায় আসতে 2 থেকে 3 ঘন্টার মধ্যে বাচ্চাটাতে মারা যাবে। সুতরাং কোনো কাজ তুমি হেলথ কমপ্লেক্সে কাজ করো, মেডিকেল কলেজে করো, ডিস্ট্রিক্ট লেভেলে করো, তোমার জন্য আপ টু ডেট নলেজ থাকে। দুনিয়া অনেক কঠিন, যে ডাক্তার সচেতন, যার নলেজ আছে, যে জানে যে কোন জায়গায় গেলে কি পাবো, যার একটা থরো ধারণা আছে। আমি একটা কথা বলি, আমি মনে করি সরকারি চাকরি একটা ব্লেসিং। অনেকে মনে করি গ্রামে যাবো না, আমি মনে করি যে কেউ যদি রুট থেকে তুমি যদি ক্লাস 1 পাস না করে কোনো ক্লাস 10 পর্যন্ত আসবে না, কেউ যদি ফার্স্ট ইয়ার ভালো করে পড়ে সে অবশ্যই ফিফথ ইয়ারে ভালো করবে। কিভাবে করে? প্রত্যেকটা সিঁড়ির একটা গুরুত্ব আছে। আমি যখন গ্রামে গঞ্জে চাকরি করছি, আমি এমন জায়গায় একটা চাকরি করছি যেখানে কারেন্টের ইয়ে নাই, পানির লাইন নাই, যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে কাজ করে আসছে। সেখানে ওই রোগী কোনটাকে আমি ডেলিভারি করবো, কোনটা আমি রেফার করবো, এই নলেজটা কিন্তু আমার ওখানে প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তারপর আমি ডিস্ট্রিক্ট লেভেলে এসে কাজ করছি হেলথ কমপ্লেক্স, তারপর আমি আসছি হেলথ কমপ্লেক্স, একটা সেতাবগঞ্জ মধ্যে জায়গা যেখানে আমার অপারেশন থিয়েটার আছে, কিন্তু সেখানে আমার কোনো অ্যানাস্থেসিস্ট ছিল না। এই জন্য আমি ডেলিভারি করার আগে চিন্তা করতাম যে আমি একা থাকলে তো হবে না, যদি কোনো রোগী সিজারেশন লাগে তাহলে সেই রোগীটাকে কোথায় রেফার করবো। পরবর্তীতে আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, যে সদর হাসপাতাল, সেখানে চাকরি করছি, কাজ করছি। সেখানে আমি দেখছি যে এখানে আমার এনআইসি নাই, আইসিইউ নাই, তাহলে এখানে ক্ষেত্রে কোনো রোগী খারাপ হলে আমি কোথায় রেফার করবো। তার মানে ডিপেন্ড করবে ক্যাটাগরি, কোন রোগীটাকে আমি ইউনিয়নে রাখবো, কোন রোগীটাকে আমি বাসায় থাকবো, কোন রোগীটা সে আমার উপজেলায় থাকবে, কোন রোগী আমার ডিস্ট্রিক্ট লেভেলে যাবে এবং কোন রোগী আমার মেডিকেল কলেজে আসবে। আবার মেডিকেল কলেজ থেকেও কিন্তু রেফার হয়, দেখা গেলো রোগীটা খুব খারাপ, আমি পারতেছি না, তখন আমি হয়তো অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল, অথবা এমন হতে পারে এখানে আমার এনআইসি সাপোর্ট কিন্তু নাই, যদি কোনো রোগী চায় রংপুর মেডিকেল এনআইসি সেখানে যাবে। যদি রংপুর মেডিকেল বেড থাকা নাই বা যদি ওরা না পারে থাকা যাবে, তার মানে তোমার সবসময় হায়ার সেন্টারে একটা রেফার দেবে। তবে আননেসেসারি রেফার করা যাবে না, তুমি কিশোরদানি করার জন্য নিজের ঘাড়ে দায়িত্ব না নেওয়ার জন্য রেফার করে দেবে, এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। মোট কথা ডিসিশন মেকিং অনেক সময় খুব টাফ হয়। গাইনিতে আমরা কি করি, সিনিয়র জুনিয়র দেখি না, এমন সময় এমন হয় কোনো ইন্টার্নি কাছ থেকেও কিন্তু অনেক সময় আমি সিনিয়র কাছ থেকে নেই, জুনিয়র কাছ থেকে নেই, অনেক সময় একা পারা যায় না, সবাই মিলে কাজ করি। গাইনি হচ্ছে একটা টিম ওয়ার্ক, টিম ওয়ার্কের ভিতরে এই অ্যানাস্থেসিস্ট পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে সঙ্গে আমার সিনিয়র জুনিয়র কলিগ কিন্তু থাকবে। ম্যাম একটা অন্য টপিকে কোশ্চেন। ম্যাম কোন পেশেন্টের কি একই সাথে ফাইব্রয়েড ইউটেরাস এন্ড অ্যাডেনোমাইসিস থাকতে পারে, তার সাথে নেবোথিয়ান সিস্ট থাকতে পারে? নেবোথিয়ান সিস্ট সার্ভিসের সমস্যা, এটা সার্ভিসের ভিতরে নেবোথিয়ান সিস্ট ছিল, আর ফাইব্রয়েডের মধ্যে টিউমারও আছে, আবার মাসল ল্যাবটা যে এন্ডোমেট্রিয়ামটা মাসলের মধ্যে ঢুকে গেছে, থাকতে পারে। মানে চাইতে থাকতে ধরো তুমি এক সাবজেক্টে ফেল করছো, সাপোজ ধরো তুমি আই সাবজেক্টে, কেউ আছে শুধু গাইনিতে ফেল করছে, কেউ আছে গাইনিতে সঙ্গে মেডিসিনে ফেল করছে, তো থাকতেই পারে, এটা কোনো আলাদা কিছু না। ম্যাম সেক্ষেত্রে কি হিস্টেরেক্টমিটা খুব আর্লি করে ফেলতে হবে, মানে পেশেন্ট যদি একটু দেরি করে করতে চায়? অ্যাডেনোমাইসিস এগুলোর ক্ষেত্রে তোমার যদি পেশেন্টের কোনো কমপ্লেন না থাকে, ডিপেন্ড করে কোন ডক্টরকে তুমি দেখাইছো, তার নলেজ কেমন। আমার কাছে কিছুদিন আগে একটা রোগী আসছিল, তারপর একটা ডক্টরের মা, ডক্টর মানে থার্ড ইয়ারে পড়ে, একজন আমাদের মধ্যে ডক্টর তাকে লিখে দিয়েছে হিস্টেরেক্টমি লেগে। রোগীর বয়স বেশি না, মাত্র 34 না 35 বছর বয়স, তার এমনি নর্মাল মেনোরেজিয়া ড্রাগ দিয়ে কিন্তু ভালো হয়ে গেছে। এখন ডিপেন্ড করতেছে আসলে তার ফাইব্রয়েড হয়েছে কিনা, আসলে তার অ্যাডেনোমাইসিস আছে কিনা, আসলে তার নেবোথিয়ান সিস্ট যিনি ডায়াগনোস করছে তার ডায়াগনোস ঠিক আছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, তার যে ডক্টর বলছে
সেটা খুব মারাত্মক কিছু কিনা। অনেক সময় আছে যদি মেনোপজ হয়ে যায় এই অ্যাডেনোমায়োসিস ফাইব্রয়েড নেভ্রোসিস ভালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে না, বয়সের সাথে কোনো সম্পর্ক না, রোগীর আসলে তার নেভ্রোসিস তার নেভ্রোসিস ইন্ডিকেশন না ফাস্টিস্টেটমি, এটা জাস্ট একটা সাইন যে মুখে যেভাবে ব্রণ হয়, ব্রণ থাকলে কি তুমি তোমার চামড়া কেটে বা মাথা তোমার গাল কেটে তো বাদ দাও না, তার মানে এটা ব্রণ নেভ্রোসিসের চিকিৎসা আছে, অ্যাডেনোমায়োসিস চিকিৎসা আছে, মেডিকেল ম্যানেজমেন্ট আছে, ফাইব্রয়েডের মেডিকেল ম্যানেজমেন্ট আছে, কিন্তু ডিপেন্ড করতেছে ফাইব্রয়েডের সাইজ কত, কোনো কমপ্লিকেশন তার ডেভেলপ করছে কিনা, অ্যাডেনোমায়োসিসের জন্য তার মেনোরেজিয়া ডিসমেনোরিয়া হচ্ছে কিনা, তার নেভ্রোসিসের জন্য তার হোয়াইট ভেজাল ডিসচার্জ যাচ্ছে কিনা, ডিপেন্ড করতেছে পেশেন্টের কমপ্লেন, সাইজ, পেশেন্টের সিভিয়ারিটি, আর যে ডক্টর ডায়াগনোসিস করছে তিনি ডায়াগনোসিসটা ঠিক মতো করছেন কিনা। একটা পেশেন্টের শুধু হিস্ট্রি থ্রু তুমি আমাকে বললা এটা হবে কিনা, এটা কোনোভাবে বলা সম্ভব না। সেই রোগী যদি আমি দেখি আমার কাছে সন্দেহ মনে হলে আমি পরীক্ষা নিরীক্ষার হেল্প নিবো, পাশাপাশি সিনিয়রের হেল্প নিবো, দেন আমি জাজ করবো এই রোগীটা অপারেশন হবে কিনা। আমি এটা সত্য কথা বলি, আমি যখন মেডিকেল কলেজে আসলে রোগীগুলো খারাপ হয়ে আসে, এখানে কিন্তু তোমার এখানে যাচাই করার কোনো সুযোগ নাই। সেই রোগীটাকে হয়তো উপজেলা লেভেলে করে মেডিকেল অফিসার দেখছে, আউটডোরে মেডিকেল অফিসার দেখছে, RS দেখছে, ইন্টার্নি দেখছে, মিড লেভেল দেখছে, তারপরে সে কি হবে। এবং অনেক পদ্ধতি সে বেড়ে আসছে। মেডিকেল কলেজে পেশেন্ট কিন্তু তৈরি হয়ে আসে, আর যখন তুমি ক্লিনিক্যাল পারপাসে আলাদা ইন্ডিভিজুয়াল রোগী যাবা তখন কিন্তু অনেক টাকার জন্য রোগী তুমি করলে টাকা পাবে, অথবা রোগীকে বেশি ঘ্যান ঘ্যান করে মাথার কাছে অপারেশন করে দিলে ঝামেলা শেষ, এই ধরনের অনেক কিছু ব্যাপার থাকে। সুতরাং ডিপেন্ড করতেছে পেশেন্ট টু পেশেন্ট এবং সার্জন টু সার্জন। বাইরের দেশের সুবিধা কি, বাইরের দেশে তোমার একাডেমিক সবকিছু চলবে না, বাইরের দেশে প্রথমে জিপির কাছে যায়, জিপি মানে নর্মাল প্র্যাকটিস করে, সে দেখবে, দেখার পর তার যদি মনে হয় সে পারবে না, সে হায়ার সেন্টার মানে তার একটু সিনিয়র লেভেল যাবে, সেখান থেকে সে যদি না পায় ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেল যদি না পায় মেডিকেল কলেজে আসবে, মেডিকেল কলেজ যদি তার মনে হয় সে ম্যানেজমেন্ট করলে ভালো পারবে অথবা অপারেশন করবে। তার মানে ডিসিশন মেকিংটা কিন্তু জুনিয়র লেভেল থেকে আসছে না। তার মানে একটা ফাইব্রয়েড অ্যাডেনোমায়োসিস কে ডায়াগনোস করছে, এটা জুনিয়র লেভেল নাকি ডায়াগনোসিস ঠিক পারে না, ডায়াগনোসিস লিখে দেয়, জানে এটা লিখে দিলে ডাক্তাররা খুশি হবে, রোগী জানবে যে আমার একটা অসুখ হয়েছে, আমি অপারেশন করবো। আমরা যে জায়গায় আসছি আমি কিন্তু মনে করি প্লেন চালানোর মতো অবস্থা, আমি যদি একটা ভুল ডিসিশন নেই সারা জীবন সেই রোগীটা সাফার করবে, এই রোগী কিছু হবে না, আমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। সুতরাং ডাক্তার ডাক্তারের মতো করে হয়, যে ডাক্তারের মধ্যে তোমার কোনো ভুল ভ্রান্তি থাকবে না, টাকার জন্য হোক বা পল্লী চিকিৎসক হোক অথবা রোগী লোক তোমাকে বায়াস করে দিল না, আমাকে অপারেশনটা করে দেন না, আমি ভালো হই না। তার মানে তোমার টার্গেট হবে রোগীকে ভালো বোঝাইতে হবে যে এটা কিছু কিছু রোগীর ক্ষেত্রে রোগী অপারেশন করতে চায় না, সেই ক্ষেত্রে আমি আবার বায়াস করি যে না এটা অপারেশন করতেই হবে, ক্যান্সার সিএ সার্ভিস আসছে, সেক্ষেত্রে তোমার অপারেশন করা করতেই হবে, এই লাইফ সেভ, মানুষের রোগী বলে কিছুদিন পরে করে, ওই ক্ষেত্রে তোমাকে বাধ্য করতে হবে রোগীকে অপারেশন। আর কোন ক্ষেত্রে ডিপেন্ড করবো আর্লি অপারেশন করবো, কোন ক্ষেত্রে লেট করো, কোন ক্ষেত্রে করবোই না, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার নলেজের উপর, পেশেন্টের উপর। হ্যাঁ ম্যাম এটা অ্যাকচুয়ালি আল্ট্রাসোনোগ্রাফ রিপোর্ট, তাহলে কি পেশেন্ট মানে এখন তার কি করতে হবে, মানে সে ট্রিটমেন্টটা কি হতে পারে? এটা একটা ক্লিনিক্যাল ক্লাস, আমি তোমার সাথে ডিটেইলস কথা বলতে পারবো না। হ্যাঁ, যাকে দেখাইছো তোমার যে পরিচিত পেশেন্ট যে ডক্টর তার সঙ্গে তুমি কথা বলে না, আর যদি তুমি আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও যে পেপারস আর পেশেন্ট নিয়ে আমাকে গাইনিওয়ার্ডে আসছো, ঠিক আছে? এটা আমি তোমাকে যদি ওই লাইনে কথা বলতে যাই তাহলে সারাদিন পার হয়ে যাবে। এখানে তো একটা ওপেন ডিসকাশন, এই বিষয়ে যদি তোমাদের সুযোগ করে দিচ্ছি টুইন এজেন্সি নিয়ে কথা বলতে পারো, আর ওই বিষয়ে যদি এক্সট্রা কথা বলতে চাও তাহলে একটা কোশ্চেন আমি আনসার অলরেডি দিয়ে ফেলছি, এরপর যদি তুমি ফার্দার কোশ্চেন করতে চাও কি হবে তাহলে তোমার উচিত হবে ওই পেপারস নিয়ে ওই রোগীকে নিয়ে তুই গাইনি ওয়ার্ডে আসো, আমরা দেখে দেবো। হ্যাঁ জি ম্যাম। কি প্রেজেন্ট আমি পড়াবো ম্যাল প্রেজেন্টেশন পড়াবো, এটা আমি ডিটেলস পড়াবো। সমস্যা হচ্ছে কি ওইটা আমারই টপিক, প্রবলেম হচ্ছে আমি ছাড়া পড়াতে পারতেছি না। তোমরা শুধু একটু আমাকে এনশিওর করো যে তোমাদের ভ্যাকসিন কমপ্লিট হবে কত তারিখে তোমাদের হল কমপ্লিট হয়ে গেছে, হল ছাড়বে না? সবাই ভ্যাকসিন নিয়ে নিয়েছি ম্যাডাম, সেকেন্ড ডোজ সবারই কমপ্লিট আমাদের। সেকেন্ড ডোজ কত তারিখে নিছো? তাহলে এখন মোটামুটি তোমাদের মানে তাদের শরীরে IgM তৈরি হয়েছে, 2 সপ্তাহ লেগে IgM হতে 6 সপ্তাহ লেগে IgG হতে, তার মানে অ্যাটলিস্ট 1-1.5 মাস তোমার লেগে যাবে, মানে মিনিমাম 2 থেকে 4 সপ্তাহ তোমার লাগবে কিন্তু তোমার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে। তাহলে তোমাদেরকে উপরে কথা হয়েছে যে কবে তোমাদের ব্লক পোস্টমেন্ট হিসেবে আমাদেরকে ওয়ার্ডে দিবে? ওপেন প্লেসমেন্ট চলে আসবা। আমরা থিওরিগুলো শেষ করে ফেলি ইনশাআল্লাহ, তাহলে আগস্ট মাস 15 সেপ্টেম্বর থিওরি পড়ার একটা সুবিধা আছে। কেন সুবিধা আছে? ক্লাসগুলো হয়ে গেলে তখন তোমরা আগের দিন মনে করো আমি আজকে বলে ফেলাম যে আজকে আমি কি পেশেন্ট দেখাবো, তোমরা আগের দিন লেকচারটা পড়ে আসলাম, আমি তোমাদেরকে লেকচারটা আবার ডিটেলস একবার বলে দিলাম, পেশেন্ট দেখায় ফেলা, তোমরা একটা হিস্ট্রি টেকিং করে আমাকে জমা দিয়ে দিলাম। এটা আমি মনে করি আল্লাহ তাআলার কাছে সব ব্লেসিং খুঁজে না, আমরা বেঁচে আছি এটা ব্লেসিং, সুস্থ আছি এটা ব্লেসিং,
আমাদের পরিবারে অনেক মানুষ মারা গেছে, কারো আর্থিক সমস্যা আছে, চাকরি চলে গেছে, অনেক কিছু সেই তুলনায়। আর ছাড়া বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ। ওরা কিন্তু এমনিতে সেশন জটের পর্যন্ত থাকে পলিটিক্যাল কারণে, আরো পড়ে গেল। কিন্তু আমরা একমাত্র মেডিকেল প্রফেশন, বিশেষ করে দিনাজপুর মেডিকেল, আমরা কিন্তু আপ টু মার্ক আছি। সুতরাং এটা নিয়ে মন খারাপ দরকার নেই। বিস প্রেজেন্টেশন হোক, ম্যাল প্রেজেন্টেশন যাই হোক না কেন, এটা আমাকে ডামির উপর দেখাতে হবে। তার আগে আমাকে বলো নর্মাল ডেলিভারি, নর্মাল প্রেজেন্টেশনটা কে পড়াইছে, নর্মালটা কে পড়াইছে? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ ম্যাডাম যদি পড়াই ফেলছি, ম্যাডামের লেকচারটা, তাহলে আমি একটা কাজ করবো, আমি দেখে নিতে হবে আমাকে কি কি পড়াইছে। আজকে একটা রাতে একটা কাজ করে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সিটা পড়াই ফেলি আজকে রাতে। তাহলে আমাকে কিন্তু পড়াতে সুবিধা, রাতে আমি তাহলে আলহামদুলিল্লাহ তাহলে বলবো ঠিক আছে। তাহলে আজকে রাতে তাহলে তোমার কি করবা বলো, তাহলে আমি অন্য বেসিকে চলে যাবো একটু, তাহলে আমি আমাকে পিউবার্টি পড়া দেবো। আজকে রাতে ক্লাসটা না নিলে হয় না ম্যাডাম, যদি মানে প্রবলেম হয় আর কি। সমস্যা আছে নিব না, আমার কোনো শুক্রবারে দুইটা ক্লাস ম্যাম একটু হয়ে যায়। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, শুক্রবারে দুইটা ক্লাস একটু বেশি ভারী হয়ে যায় না? তাই নাকি? তাহলে হালকা হবে কোন দিন সেটা বলে দাও আমাকে। শোনো, আমারও ভারী হয়, আমারও ঘরে কাজ করে আছে, এটা কিন্তু আমি ওভারলোডেড কাজ করতেছি। কেন ওভারলোডেড? আমি পুরো সপ্তাহে কিন্তু আমি কাজ করি। এখন তোমাদের জন্য এটা আসলে পড়াতে সুবিধা, আমার কোনো সমস্যা। তুমি যদি বলো যে ম্যাডাম আপনি অন্য দুদিন নেন, আমি তাও নিতে পারি। তাহলে একটা কাজ করতে পারো, আমাকে যে শনিবার রাতে ক্লাস নিবা। আচ্ছা ঠিক আছে, একটা করে নিই, প্রতি শুক্রবার একটা করে ক্লাস নেই আমি, এটা করলে ভালো হবে। জি ম্যাডাম, সেটাই মনে হয় ভালো। অথবা আরেকটা কাজ করতে পারো, যে বৃহস্পতিবার রাত 10টায় করে একটা ক্লাস নিলাম, সেটাই আমি শেষ করে দেবো শুক্রবার সকালে। এটা করা যায় না? এইটা করলে তাও কিছুটা হয় যে মানে বৃহস্পতিবারে একটা নিলেন, পরে শুক্রবারে আরেকটা, এটা আমার জন্য শুক্রবারে দুইটা হলে আর কি। শুক্রবারে আমার জন্য খুব কষ্টদায়ক, রাতের বেলা আমাকে বাচ্চা বন্ধ রেখে ওর পর আমাকে দেখতে হয়, বাসার কাজ থাকে আমার। তাহলে একটা কাজ করি, আজকে রাতে ক্লাসটা নিব না। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। বৃহস্পতিবার রাত 10টায় একটা ক্লাস নিব, ওইটাই আমি রাতে শেষ করে দিয়ে শুক্রবার উত্তরটা দেব, বা রাত 10টায় অফিস করতে পারলাম না, সেটা রাতে শুক্রবারে নিব। তাহলে এইভাবে পরবর্তীটা ক্লাস নেব আমি। হ্যাঁ জি আচ্ছা ম্যাডাম। আজকে রাতে আমাদের অ্যাবর্শন বলে ম্যাডাম ভালো হতো যদি অ্যাবর্শনটা নিতেন আমাদের। সপ্তাহে অ্যাবর্শন নেব। জি ম্যাডাম। সপ্তাহে অ্যাবর্শন মোলার এগুলো ওটা পরীক্ষা থাকবে। বেসিক্যালি ওটা ওয়ার্ডের হিসেবে আমার কাছে আসছে, অসুবিধা নাই। তাহলে অ্যাবর্শন কেউ পড়ায়নি না এই পর্যন্ত? জি না ম্যাডাম, অ্যাবর্শন পড়া হয়নি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অ্যাবর্শনটা পড়াবো, যতটুকু পারানো যায় আর কি। আসলে অ্যাবর্শন কোটি কোটি কেস আছে আমার হাসপাতালে, কারণ এটাই তোমার পরীক্ষা পাশের জন্য লাগে। বেসিক্যালি অ্যাবর্শন আর এদিক থেকে কোলাপস, আর অ্যাবর্শন ডিটি হিসেবে মোলার এটিপিক থাকে। হ্যাঁ, তাহলে আজকে ইয়ার বাদ দিয়ে দিলাম আমি। আজকে রাতে ঠিক আছে, তাহলে আমি নেক্সট বৃহস্পতিবার ইনশাআল্লাহ ক্লাস নেব। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। Recording stopped. করে দিচ্ছি এখন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, লেখাপড়া করো। হ্যাঁ ইনশাআল্লাহ।